সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা শারীরিকভাবে সুস্থ আছেন। এই কথাটি আমি প্রায়ই এই কারণে বলি যে আসলে এখন যে বাংলাদেশের অবস্থা তাতে আসলে মানসিকভাবে ভালো থাকা আমাদের দ্বারা একেবারে অসম্ভবের পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। আ আব বাংলাদেশের এই মুহূর্তের অবস্থা আপনারা জানেন। নানা ধরনের নাটক নানানভাবে মঞ্চস্থ করার একটা চেষ্টা চলছে। বিশেষ করে যেই নাটকটি বিএনপি তথা তারেক রহমান এবং আ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে নাটক মঞ্চস্থ করার চেষ্টা করছে, সেটি নিয়ে আসলে মানুষ এক ধরনের ব্যস্ত এবং এই ব্যস্ততার মাঝে অনেকগুলো সংবাদ আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে। তার মধ্যে একটি সংবাদ হচ্ছে আ বাংলাদেশের গোপালগঞ্জে মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণ করেছে তার শিক্ষক, যেটা বাংলাদেশের একেবারে নিয়মিত একটি ঘটনা এবং সেই ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের পরে আ সেই কিশোরী যখন কোথাও প্রতিকার পায়নি তখন সে আত্মহত্যা করেছে। ঠিক এরকম অনেকগুলো সংবাদ আমরা এড়িয়ে যাই নানা কারণে, বা আমরা হয়তো এত বড় কিছু সংবাদ আমাদের সামনে আসে যে আমরা এই সংবাদগুলোতে নজর দিতে পারি না। সেই সাথে বন্ধুরা, আজকে আরো একটি ঘটনা ঘটেছে। কমিউনিস্ট পার্টির আ এক অংশের সভাপতি বা প্রধান, মার্ক্সবাদী কমিউনিস্ট মার্ক্সবাদী কমিউনিস্টের যিনি প্রধান বাংলাদেশে, আব্দুস সামাদের উপরে ভয়াবহ হামলা চালিয়েছে জামাত এবং সেটি আসলে তাকে এক ধরনের হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে বলে উনি দাবি করেছেন। এবং এটি উনি আরো একটি কথা খুব পরিষ্কার করে বলেছেন। আমি উনাকে ভিডিও কল করেছিলাম। উনি আমাকে বললেন যে, "টিটু ভাই, বিগত ১৭ বছরে আমার একটি অন্যতম বড় দায়িত্ব ছিল আওয়ামী লীগের সমালোচনা করা। এমনকি আমি আওয়ামী লীগকে আজে-বাজে ভাষায় গালি দিতেও কোনো রকম দ্বিধা করিনি। কিন্তু বিগত ১৭ বছরে আওয়ামী লীগ আমাকে একটি ফুলের টোকাও দেয়নি। কিন্তু এই যে সো কল্ড বাক স্বাধীনতার দেশ, লাল স্বাধীনতার দেশ, সেই দেশে আমাকে আজকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করল জামাতের কিটগুলো।" এই এই সমস্ত বিষয় নিয়েই আজকে আপনাদের সাথে আমরা কথা বলব এবং আপনাদের মতামত শুনবো, আপনারা মন্তব্য করবেন এবং আমাদেরকে পরামর্শ এবং তথ্য দেবেন, আশা করি। আজকে লাইভে আমার সাথে রয়েছেন আ রুমি গোমেজ। উনি থাকেন ইউরোপে এবং উনি এক বিশেষ করে আমি বলব যে উনি সোশ্যাল অনেক বিষয় নিয়ে কাজ করেন, কথা বলেন। রুমি গোমেজ। হ্যালো রুমি। হ্যালো। আমাদের সাথে আছেন শেখ ফরিদ। শেখ ফরিদের ব্যাপারে পরিচয় দেওয়ার আসলে কিছু নাই। একটি নামই যথেষ্ট বাংলাদেশের জন্য। শেখ ফরিদ একজন রাজনৈতিক বিশ্লেষক, একজন লেখক এবং উনিও আছেন আসলে এক ধরনের দেশের বাইরে আছেন নিজের জীবন বাঁচাতে। তো আজকে আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু আজকে আমাদের লাইভের যে মূল বিষয়টি সেটি হচ্ছে বিজয়ের মাসে রাজাকারের বাচ্চাদের আস্ফালন। যদি আপনারা দেখেন তাহলে আমি একটু এটাকে এখানে ব্যানার করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। রাজাকারের আস্ফালন বিজয়ের মাসে। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে আমরা শুধু বিজয়ের মাসে তা নয়। এই আস্ফালন তারা এর আগেও করেছে এবং এই ৫ আগস্টের পর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তারা যেন এক ধরনের পাকিস্তান কায়েম করে ফেলেছে, এই জাতীয় একটি ভঙ্গির মধ্য দিয়ে তারা যাচ্ছে এবং আমরা এই সাথে অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি। তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশে প্রচুর পরিমাণে পাকিস্তানি শিল্পী আসছে, তারা এসে কনসার্ট করছে, কাওয়ালি হচ্ছে। পাকিস্তানের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা বাংলাদেশে এসে ইতোমধ্যে মিটিং করে গেছে ডক্টর ইউনূস সহ অনেকের সাথে। এবং এর ফলে হচ্ছে গিয়ে যে পাকিস্তানি যে বীজগুলো তারা আসলে এক ধরনের মনের মধ্যে হয়তো সাহস পাচ্ছে এবং সেই সাহস থেকেই তারা আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে তারা জাতির জনক বঙ্গবন্ধুকে তারা বিশ্বাসঘাতক বলতেও দ্বিধা করেনি। প্রথমে আমি যাব শেখ ফরিদের কাছে এই বিষয় নিয়ে কথা বলার জন্য। শেখ ফরিদ, রাজাকারদের যে এই আস্ফালন বা রাজাকারদের বাচ্চাদের যে আস্ফালন বা নব্য রাজাকারদের যে আস্ফালন, এটি নিয়ে আপনার কাছে প্রশ্ন করব, সাথে একটি প্রশ্ন যুক্ত করে দেব যে এই যে সময়, এই সময়টা তো আসলে বেশি দিন থাকবে না, সময়টা তো আসলে পরিবর্তিত হবে।
তো তখন আসলে এই রাজাকারদের কি অবস্থা হবে সবকিছু মিলিয়ে যদি আপনি আমাদেরকে বলতেন। শেখ ফরিদ। জি, ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমাদের সহ আলোচক রুমি গোমেজ, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আর প্রিয় দর্শক, আপনারা আমাদের প্রাণ, আপনাদের ব্যাপারে আর কি বলবো। যাই হোক, সাইফুল বাতেন টিটু উপস্থাপক হিসেবে আজকে আমার কাছে 2টি প্রশ্ন করেছেন। প্রথমত হইল যে বাংলাদেশে এই যে রাজাকার আলবদর আলসামদের আস্ফালন এবং তাদের পরিণতি, এটা হচ্ছে তার বেসিক কোশ্চেন। পাশাপাশি অন্য বিষয় আসবো। আমাদের প্রিয় লেখক, ঔপন্যাসিক, অ্যাক্টিভিস্ট সাইফুল বাতেন টিটু বলেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে পাকিস্তানি জেনারেল এবং শিল্পীরা আসতেছে। সম্ভবত আরেকটা সে স্কিপ করে গেছে, হয়তো খেয়াল নাই। এটা তার সবার আগে মনে থাকার কথা ছিল, কিন্তু উনি ভুলে গেছেন যে মাদ্রাসার হুজুরেরাও কিন্তু বাংলাদেশে এসেছে, এমনকি সরাসরি জঙ্গিরা চলে এসেছে। এমনকি হাফিজ সাইদের মতো জঙ্গির সহকারী পুরো বাংলাদেশ চক্কর দিয়ে বেড়াচ্ছে। এমনকি আমাদের জামালপুর, আমার বাড়ির সরিষাবাড়িতে গিয়েছে, মানে সরিষাবাড়িতে গিয়েও সে ওয়াজ মাহফিল করে জঙ্গিবাদ উস্কে দিচ্ছে। এবং বাংলাদেশে যে 13টি জঙ্গি ট্রেনিং চলতেছে, প্রসিদ্ধবাদ যেটা জঙ্গি তো না, রোহিঙ্গা উপদেষ্টা রোজার খলিলকে তিনি হাতে তুলে দিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে আমাদের জামালপুরে যমুনা পারের কথা বলা হয়েছে। এটা জানি না কতটুকু সত্য, কিন্তু এটা আমার জন্য দুর্ভাগ্যজনক, বাংলাদেশের জন্য বিপজ্জনক। তো এই যে জঙ্গিবাদীরা আসার পাশাপাশি এই যে আপনি যেটা একটা চমৎকার কথা বলেছেন, যেটা কেউ সহজে বলে না, সেটা হলো এই সময়টা তো শেষ হবে। কারণ রাত তো 24 ঘন্টা হয় না, রাত তো 12 ঘন্টা হবে বড় জোর। 6 ঘন্টা 8 ঘন্টা ধরলাম না, ধরে নিলাম 24 ঘন্টার জায়গায় 12 ঘন্টা রাত। 12 ঘন্টা পর তো অন্ধকার দূরীভূত হয়ে যাবে। আমরা রাজনৈতিক সময়টাকে এইভাবে ব্যাখ্যা করলাম। আপনি বিশ্বাস করেন টিটু, আমি কিন্তু এদের দুঃসাহস বলবো না, এদের মূর্খতা বলবো না, এদের বোকামি বলবো, আমি বুঝে উঠতে পারি না। আমরা জানি, আমি বলবো মূর্খতা বা অজ্ঞতা। সরি, বলেন। হ্যাঁ, অজ্ঞতা। কারণ একটা শিশু কিন্তু বাঘের লেজ দিয়ে, সিংহের লেজ দিয়ে, অথবা সাপের লেজ দিয়ে, লেজ দিয়ে কান খোঁচায়, কারণ শিশু তো বুঝে না তার পরিণতি কি হবে, তাই না? তো আমার কেন যেন মনে হচ্ছে একটা বুদ্ধিমান লোক, ম্যাচিউর লোক কিন্তু বান্দরের লেঙ্গুর দিয়েও কিন্তু কান খোঁচাবে না, কিন্তু একজন শিশু, একজন অজ্ঞ, একজন পাগল, উন্মাদ, তারা কিন্তু গোখরা সাপের লেজ দিয়েও কান খোঁচাইতে যাবে, বা সেটা পাকড়াও করে কামড় দেবে, আমরা দেখেছি। তো এই যে এদের পরিণতি আপনি বিশ্বাস করেন, মানে একই সাথে আমার 2 আলোচনায় চলবে, তাদের কার্যকলাপ এবং পরিণতি। আপনি বিশ্বাস করেন এদের পরিণতির কথা যখন আমার মনে হয়, আপনি বিশ্বাস করেন সাইফুল বাতেন টিটু, আমার গা ভয় কেঁপে ওঠে, আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। এরা জানেই না যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যখন জেগে উঠবে এদের কি পরিণতি হবে। এরা ভাবতেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি, জয় বাংলা স্লোগান বলে আবার ধর্ণপুরাই ফেলতেছি, মুক্তিযুদ্ধের কথা বলে থাপড়াইতেছি, জেলে মারতেছি, ঘরে মারতেছি, বাইরে মারতেছি, এমনকি যারা মুক্তিযুদ্ধের পক্ষের তাদের মা বাপকে নামাজরত অবস্থায় পিটাইতেছে। কমরেড বাদলের, যার স্মরণে আমি মোষ রেখেছি, আপনি জানেন, সেই বাদলের কবর ভেঙে ফেলতেছে, আগুন দিতেছে। আর মনে করতেছে ওই যে রংপুরে ভাষে মই কি হনুরে, কিন্তু এই হনুরেদের কি পরিণতি হবে, যেটা আমি জামালপুরের ভাষায় মাঝে মাঝে বলে থাকি, যে পাবলিক কিন্তু, আওয়ামী লীগ তো চাচ্ছে, সাদ্দাম, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, রব্বানীরা চাচ্ছে, বা আওয়ামী লীগ চাচ্ছে যে তাদের বিচার করবে। আমি বারবার বলে এসেছি, পাবলিক এদের পেটে পাড়াতে গুবার করে ফেলবে, আপনি আদালতে নিয়ে যেতে পারবেন না। আরে ভাই, আদালতে নিতে পারলেন না, আপনার বিচার হবে। কারণ এরা এত অত্যাচার করতেছে, এরা এত মানুষের কষ্ট দিয়েছে, অর্থনীতি কেমন ভাবে ধ্বংস করেছে, রাজনীতি কেমন ভাবে ধ্বংস করেছে, এমনকি মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। তার উপরে যে কাজটা করেছে সেটা হলো মুক্তিযুদ্ধের সকল স্মারক, সকল চিহ্ন, মুক্তিযুদ্ধের নাম শুনলেই যেন এরা, আমি কিন্তু বারবার বলেছি যে জয় বাংলা স্লোগান হইলো যেমন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে ইসলামের পরিবেশে শয়তান পালায়, জয় বাংলা স্লোগানে কিন্তু জয় বাংলা স্লোগানে কিন্তু গায়ে জ্বর আসে যায়, এই রাজাকারদের গায়ে জ্বর আসে। আজান দিলে নাকি শয়তান বদবায়ু ত্যাগ করতে করতে যায়। এদের সামনে আপনি জয় বাংলা বলবেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম উচ্চারণ করবেন, বঙ্গবন্ধুর ভাষণ বাজাবেন 7ই মার্চের, দেখবেন এদের বদবায়ু বের হয়ে যায়। সেই জন্যই কিন্তু 7ই মার্চের ভাষণ বই থেকে লিমিট করে দিয়ে সেখানে আওয়ামী লীগের দুর্নীতির সমাচার চেপেছে বইয়ে। চিন্তা করে দেখেন, জামাতের একাম কুকাম ছাপে নাই, বিএনপির 5 বারের দুর্নীতির চ্যাম্পিয়ন হওয়া ছাপে নাই। আচ্ছা, আমার এই চুলের ঝুটিটা ওই বদমাইশ কর্নেল হাসানুর মতো দেখা যায়, এটা কেটে ফেলতে হবে, কারণ এই কর্নেল হাসানুর হাসান রাজাকার, ওর মতো দেখা যায়, এটা কেটে ফেলতে হবে। আমি এটা আপনাকে একবার বলতে চেয়েছিলাম, জি, হ্যাঁ, আপনি চুলটা আমার ছেড়ে দিতে পারেন।
আপনার মতোই করবো, জি, নইলে ঝুটি ওই কর্নেল হাসানুর বদমাইস্টের মতো দেখা যায়, এটা আমি রাখতে পারি না। কারণ কমরেডের সম্মানে মোষ রাখছি বলে ওই চুলটা যদি ওর মতো বদমাইশের মতো দেখা যায়, এটা আমার জন্য বেজ্জতি। জি, না, এইবার ঠিক আছে। জি, হ্যাঁ, এইবার ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, এখন খানিকটা আপনাকে শুনবো, এখন ঠিক আছে। হ্যাঁ, নাইস, যাই, ধন্যবাদ কমেন্টস করার জন্য, ধন্যবাদ। এখন এদের পরিণতি, এরা যা করতেছে, এরা মুই কি হনুরে হয়ে গেছে। এরা ওই যে পানের জলের দারকিনা, তিতপুটি, চান্দা, চেলা, ঢেলা, মলা মাছের মতো ফাল পারতেছে, কিন্তু জানে না এগুলো সব কিন্তু বাইর চিনাতে ওই যে খাঁচার মধ্যে ঢুকে মাছের, আর জালে গিয়ে ঢুকবে। এরা জানেই না যে এরা সবার আগে চেলাই চান্দা মাছের মতো এরা আগে ধরা পড়বে, তারপরে ইউনুসের মতো ভুইটা মাছ, কাতলা মাছ, আসিফ সারের মতো ফেকা মাছ, তারপরে ওই যে আরো আছে না ট্যাংরা মাছ, এরা সব আস্তে আস্তে ধরা পড়বে। এদের পরিণতি কি হবে জানেন? খাস বাংলা জামাল বের ভাষায় বলে পেটে পাড়া দেবে, বলে গোবের করে ফেলবে। সেই দিনটা আমরা খুব শীঘ্রই দেখবো, কারণ দেশের জনগণ অতিষ্ঠ, অস্থির। এখানে একটা কথা আছে, সেটি হচ্ছে আপনি একটি কথা, এই পুরো কথার মধ্যে একটি কথা বলেছেন যে অর্থনীতির যেই অবস্থা হয়েছে বা বাংলাদেশের বেকারত্ব বা শিল্প কারখানা ধ্বংস, এটা আমি আপনার সাথে জাস্ট ছোট ভাই হিসেবে শেয়ার করছি। আমার মনে হয় বাঙালির পেটে যদি ভাত না থাকে, কোনো কিছু না থাকে, সেটা নিয়ে তারা যতটা না চিন্তা করবে বা যতটা না তারা উদ্বিগ্ন হবে বা তার জন্য যতটা না তারা রাগান্বিত হবে, তার থেকে বেশি হবে এই যে ঘটনাগুলো জামাত মুক্তিযুদ্ধ বিরোধী ঘটনা ঘটিয়েছে বা ঘটাচ্ছে, এর এগেনস্টে এই কারণে হচ্ছে গিয়ে অনেক বেশি ফেরোসাজ হয়ে যাবে বাংলাদেশের মানুষ, যেটি আমরা যদি বলি 52, 69, 71 দেখেছি। এটার সম্পর্কে আপনি যেহেতু জ্যেষ্ঠ বড় ভাই আর কি, সেই হিসেবে আপনার মতামত শুনতে চাচ্ছি এই বিষয়টা। আসলে বাঙালির পেটে 1971 সালেও ভাত ছিল না, পরেও অনেক সময় ভাত ছিল না, বাঙালি কিন্তু ওইটা নিয়ে আগায় নাই, বাঙালি কিন্তু ওইটা নিয়ে আগাতে নাই। চমৎকার বলেছেন আপনি, উদাহরণটা টানার জন্য এবং মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। 71 সালেও ভাত ছিল না, 52তেও ভাত ছিল না, কিন্তু বাঙালি কিন্তু ভাষা আন্দোলনকে সমর্থন দিয়েছে, ওই উর্দু ভাষী বিহারীদের কথা শুনে নাই। তেমনি 71ও পেটে ভাত ছিল না, কিন্তু বাংলার জনগণ ওই যে ভাষা নিয়ে বলেছিলেন ভোটের আগে ভাত চায়, কিন্তু জনগণ ভোট বেছে নিয়েছিল। রাইট, আপনি ঠিক বলেছেন, এটা আমার মনেই ছিল না এই কথাটা, ধন্যবাদ বিষয়টা মনে করিয়ে দেওয়ার জন্য। চমৎকার একটা কথা বলেছেন যে মানুষের পেটে ভাত কম থাকতে পারে, মেনে নিবে, কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী কথা মেনে নিবে না। এমনকি তার সর্বশেষ উদাহরণ হলো এই যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুল সামাদ ভাইয়ের উপর যে হামলা। তারা হয়তো মনে করতে পারে কমরেড সামাদ ভাইয়ের লোক কয়জন, কিন্তু জানে না স্ফুলিঙ্গ বেশি লাগে না। স্ফুলিঙ্গ একটা বাড়ি পুড়তে, এখানে একটা কথা আছে, কমরেড সামাদের পেছনে 2 জন লোক আছে বা 1 জন লোক আছে, কিন্তু তারপরেও কমরেড সামাদকে তারা তাদের জন্য কতখানি থ্রেট মনে করেছে যে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে। হ্যাঁ, কমরেড সামাদ ভাইয়ের কি, মানে তাদের ভাষায় কমরেড সামাদ ভাইয়ের কি অপরাধ? সেই জামাতের শাহজাহান চৌধুরী, যার কথা আল্লাহ সূর্য নবী রাসূলের চেয়ে বড় কিছু, সে সূর্য থামিয়ে দিবে, সেই শাহজাহান চৌধুরী বলেছিল যে তাদের কথায় পুলিশ আনসার, না খালি আনসার পুলিশ, বিটিআর না, তার কথা এসপিডিসি চলতে হবে, টিএনইউকে চলতে হবে, এগুলোর প্রতিবাদ করেছে গণতান্ত্রিক ভাষায়। এটাও তারা, মানে সামাদ ভাইয়ের 10-12, হয়তো ঠিকই বলেছেন, ধরে নিলাম সামাদ ভাইয়ের 2 জন লোক আছে, কিন্তু এই শক্তিকেও তারা ভয় পায়। কারণ যারা ভূতকে ভয় পায়, কারণ হলো যে ভীতু, সে তো ভূত, সে এমনি একটা পাতা, কলা পাতা যদি লড়ে সে ভয় পেয়ে যাবে। এই মুহূর্তে কমরেড সামাদ ভাই যদি একটা কলা গাছ হয়, যেমন আমি কলা গাছ মার্কে নির্বাচন করতে চেয়েছি শুনে জামাতিদের আত্মা কেঁপে উঠেছে, তেমনি কমরেড সামাদ ভাই কিন্তু 2 জায়গায় নির্বাচন করতেছে, একটা ঢাকা, একটা নাটোর, তার লোকাল এলাকা। এটাও একটা কিন্তু কারণ তারা ভাবতেছে হায় হায় কমরেড সামাদের পক্ষে যদি মুক্তিযুদ্ধের ভোটগুলো চলে যায়, এটাও কিন্তু তাদের জন্য থ্রেট। এই জন্য কিন্তু তারা গায়ে হাত তুলেছে। নিশ্চিত থাকেন, এই যে পিনাকি গ্যাং, ইলিয়াসের গ্যাং, তারপরে আপনার জামাতি গ্যাং, হেফাজতি গ্যাং, বৈষম্য বিরোধী এনসিপি, আমার ভাবির পোলাদের গ্যাং, এরা কিন্তু হামলাটা করেছে, কিন্তু এরা জানে না এদের একটু শেখ ফরিদ, আপনি কি প্রত্যেকটা দলকে আলাদা আলাদা দল মনে করে কথাগুলো বলছেন, নাকি জামাতের ডি টিম বলে ভেবে কথা বলছেন? না, ওই যে বলছি তো, যে জামাতের হইলো সাপের হইলো 2 মুখ, আর জামাতের হইলো 20 মুখ, এরা 20 মুখের 1 মুখ। জামাত এখন বাংলাদেশে সবই জামাত,
মানে এখন বাংলাদেশে যে দুইটি দল আছে, একটা হলো বিএনপি জামাত আর জামাত বিএনপি। এইভাবে মজার বিষয় কি জানেন, মজার একটা একটু শেখ ফরিদ, আমি একটু সরি ফর ইন্টারাপ্ট, ঠিক এই কথাটি কিন্তু আমি কমরেড সামাদের সাথে যখন আমার ভিডিও কলে কথা হচ্ছিল তখন আমি ঠিক সেম এই একই কথাটা বলেছিলাম যে বাংলাদেশে এই মুহূর্তে দুটি দল আছে, একটি হচ্ছে জামাত আর একটি হচ্ছে বিএনপি। এর বাইরে আসলে বাংলাদেশে কোনো মাঠে কোনো দল নাই। আওয়ামী লীগ তো, আওয়ামী লীগকে আলাদা একটা জায়গা, আওয়ামী লীগের কোনো অস্তিত্বই নেই, ধরে নিলাম আওয়ামী লীগ পুরো সর্বান্তকরণে ভেগে গেছে। কিন্তু আসলে বাংলাদেশে দুটি দল আছে, একটি হচ্ছে, থ্যাংক ইউ ফর দিস স্পিচ, এটা খুব ভালো একটি কথা বলেছেন, সরি ফর ইন্টারাপ্ট। জি ধন্যবাদ আপনাকে। আমরা রুমির কাছে যাব। জি জি, আমি রুমি গোমেজের কথা শোনার জন্য আমি ছেড়ে দিয়েছিলাম, আপনি যেহেতু মনে করে দিলেন তার 1 মিনিট সময় নিয়েছি। কমরেড সামাদের উপর আপনাকে বলে দেই, তাদের শেষের শুরু কমরেড সামাদের রক্ত দিয়ে শুরু হয়, শেষের শুরু, অর্থাৎ ইউনুস গ্যাংয়ের শেষের শুরু কমরেড সামাদের রক্ত দিয়ে হলো। তারা এটাকে মরা শামুক মনে করতেছে, কিন্তু এরা জানে না তাদের পা কেটে গেছে। এই কমরেড সামাদ কি বলেছে, কমরেড সামাদ ভাই, যে আওয়ামী লীগ আমলে তিনি আওয়ামী লীগকে যা ইচ্ছা তাই বলেছেন, তাকে জেলে অন্তত এইভাবে মারে নাই অন্তত। আমি দেখেছি তার সমালোচনা, তিনি প্রতিবাদ করেছেন, মিছিল করেছেন, আমি দেখেছি। কিন্তু তাকে এমনকি তিনি এই যে মন্তব্যটি করেছেন এইটি সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইবো, আপনাকে আরেকটু ডিস্টার্ব করবো। বাংলাদেশে মাত্র দুটি দল আছে, এক আওয়ামী লীগ আর 2 আওয়ামী বিরোধী জোট। এটা আপনি এই কথা শেষ করে এটা সম্পর্কে একটু বলবেন। জি তাহলে বলি, চমৎকার কথা বলেছেন যে দর্শকেরা বলেছেন। আসলে সামাদ ভাই বলেছেন যে এমনকি তিনি এই তথাকথিত জুলাই আন্দোলনে তার সমর্থন ছিল, তারপরেও তাকে মারলো। আপনি খেয়াল করছেন, তারপরেও তাকে মারলো, মানে এর কত বড় নির্বোধ। কিন্তু তারা জানে না সামাদ ভাইয়ের রক্ত বৃথা যাবে না, 1 ফোঁটা রক্ত আমরা বৃথা যেতে দেবো না। আর এই দর্শক চমৎকার কথা বলেছেন, ওনার নাম কি, সাব্বির হোসাইন। হ্যাঁ, উনি লিখেছেন বাংলাদেশে মাত্র দুটি দল আছে, 1 আওয়ামী লীগ, 2 আওয়ামী লীগ বিরোধী জোট। অবশ্যই আপনার সাথে আমরা একমত, সেই জন্যই বলেছি যে বাংলাদেশে বিএনপি জামাত, জামাত বিএনপি আছে, আর যে দলটা সেটা আওয়ামী লীগ। এই একই কথা, আপনি চমৎকার, আপনি আরো সুন্দরভাবে তুলে ধরেছেন। এই জন্য প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন রুমি গোমেজের কথা শুনতে চাই। জি, রুমি গোমেজ, আপনি শুনলেন আমাদের শেখ ফরিদের কথা। শেখ ফরিদের থেকে আপনি আমরা বয়সে অনেক তরুণ বলা চলে, যদি শেখ ফরিদ অনুমতি দেন। যেটি বিষয় সেটি হচ্ছে গিয়ে আপনার দর্শন, আপনার পয়েন্ট অফ ভিউ, এটির সাথে শেখ ফরিদের পার্থক্য নানা কারণে রয়েছে। তার মধ্যে একটি বড় কারণ যেমন বয়স, তেমনি আরেকটি বড় কারণ আপনি একটি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বাইরে, এটা 22 বছর ধরে আপনি বাংলাদেশের বাইরে। আপনার সাথে আমার কথা হচ্ছিল আজকে ফোনে, ওভার দ্য ফোন, তখন আপনি বারবার একটা কথা বলছিলেন যে বুঝতে হবে যে আমি আসলে 22 বছর ধরে বাংলাদেশের বাইরে। তো আপনাকে যখন থেকে আপনার সাথে আমার ফেসবুকে আমি আপনার পোস্টগুলো দেখছি বা ইউটিউবে আপনার বিষয়গুলো দেখছি, আপনি আসলে কোনো না কোনো ভাবে সবকিছু ঘুরিয়ে পেঁচিয়ে এন্ড অফ দ্য ডে আপনার কথাটা থাকে এরকম যে আমার প্রিয় মাতৃভূমি আজকে বিপদগ্রস্ত, আমি সেটা নিয়ে কথা বলবো এবং এটা নিয়ে কথা বলার প্রয়োজনীয়তা আমি বোধ করছি। কিন্তু আমি খুব ভালো করে জানি যে বাংলাদেশের সাথে আসলে আপনার কোনো লিঙ্ক নাই, এমনকি আপনি বাংলাদেশের নাগরিকও নন, এটা আমি খুব ভালো করে জানি, অন্য কেউ জানুক বা না জানুক। কিন্তু হঠাৎ করে আপনি কেন এই ধরনের জায়গায় আসলেন? এবং আপনার যে ইউটিউব চ্যানেল স্বাধীন চিন্তা, আমি দর্শক শ্রোতাদেরকে অনুরোধ করব রুমি গোমেজের স্বাধীন চিন্তাটিকে আপনারা যাতে সাবস্ক্রাইব করেন, আমি লিঙ্ক দিয়ে দেব। তো কেন আসলে রুমি গোমেজ, আপনার হঠাৎ করে কেন ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে হচ্ছে কি, এটা যদি একটু আমাদেরকে এইটা দিয়ে যদি আপনি শুরু করতেন, এরপরে আমি আপনাকে এই প্রশ্ন শেষ করার পরে আমি অন্য প্রশ্ন করব। রুমি গোমেজ। ধন্যবাদ টিটো, আশা করি নামটা ঠিক বলেছি, টিটো, রাইট? নট টিটো। প্রথমত হচ্ছে আমার নারীপোতা বাংলাদেশে, আমার জন্ম তো বাংলাদেশে, আমার শৈশব তো বাংলাদেশে, আমার কৈশোর হয়তো দেশের বাইরে, কিন্তু আমার শৈশব বাংলাদেশে। আমার প্রতিটা খাল বিল নদী নালা সবই আমার মনে আছে, আমার সব বিচরণটা মেঠোপথ আমার মনে আছে। এখন এই বাংলাদেশ এত বিপর্যয়, আসলে 5ই আগস্টের পরে, 5ই আগস্টের সময় আমি একেবারে স্তম্ভিত ছিলাম যে দেশের এই অবস্থা। এবং তারপরে আমি যখন দেখলাম, আমি অ্যাকচুয়ালি অনেক মানে কথা বলা শুরু করেছি আসিয়ার ঘটনার পরে, যখনই আসিয়ার ঘটনাটা ঘটলো বাংলাদেশে, এবং আমি যখন মেডিকেল ব্রিফিং শুনলাম যে আসিয়াকে কি করে
ওরা চেষ্টা করেছে ছেলে আর বাবা দুজনে মিলে আসিয়াকে যে কেটেছে চিরেছে, তারপরে তারা চেষ্টা করেছে মেয়েটাকে, ওই 7 বছরের মেয়েটাকে কি করে তারা ভোগ করার চেষ্টা করেছে। এখন নারীরা তো এই যে আজকে টিটু যে মেয়েটার কথা বললে যে জীবনটা বিসর্জন দিয়ে দিয়েছে বিকজ অফ ও কারোর কাছে জাস্টিস পাইনি। আমাদের বাংলাদেশে তো এটাই হয়, মেয়েদের উপর বলৎকারের কোনো ঘটনা ঘটলে আমরা ট্যাগটা কিন্তু মেয়েকে দিই, আমরা কিন্তু যারা করেছে তাদের কিন্তু বলি না। এবং আসিয়ার ঘটনাটা কোথায়? আসিয়ার ঘটনাটা হচ্ছে ফ্যামিলিতে, একদম ফ্যামিলিতে, ছেলে বাবা, মানে এটা হচ্ছে দুলাভাই করেছে এবং দুলাভাইয়ের বাবা করেছে, মানে মানে চিন্তা চেতনা বিকৃত জায়গাটা কোথায় হয়েছে, কোথায় গিয়ে পৌঁছেছে। আমরা শুধু, আমি সেই দিন ইসমাইল ভাইয়ের একটা ভিডিওতে দেখছিলাম যে একজন মমিন ইমাম সাহেব অনেক জোরে জোরে ওয়াজ মাহফিলে বলছিল গান বন্ধ করতে হবে, গান যদি ছাড়া হয় তাহলে ছেলেদের বলৎকার করার চিন্তা ভাবনা উজ্জীবিত হয় এবং তারা বলৎকার শুরু করে। মানে নারীকে বলৎকার, হ্যাঁ, মানে ছেলেরা বলৎকার করা শুরু করে। তার মানে কাকে বলৎকার করে? নারী পুরুষ। এখন তো আসলে যে রিপোর্ট গুলো দেখছি দিনে দিনে, নারী পুরুষ বলে কোনো কথা নেই, ছেলে মেয়ে বলে কোনো কথা নেই। মানে রুমি গোমেজ, আমি খুবই দুঃখিত আসলে এই কথাটি বলার জন্য, এটি খুব বাজে একটি শব্দ, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছে যে ফুটা হইলেই হয় আর কি, নারী পুরুষ বিষয় না, ফুটা হইলেই হয়। থ্যাংক ইউ ফর অ্যালোইং মি। আচ্ছা, মানে যেহেতু এত ওপেন আপ, কেন আমি এটা বললাম, এই যে এদেরই এই মাদ্রাসা পার্টিদেরই আপনি অনেক নিউজ পাবেন, বিশেষ করে পাকিস্তানে একটি সংবাদ, আমার ধারণা শেখ ফরিদ জানেন, সেটি হচ্ছে পাকিস্তানের বাবা মায়েরা তাদের যে সমস্ত বাবা মায়েদের কন্যা সন্তান মারা গেছে তারা তাদের কবরে তালা দিয়ে রাখতো, কারণ হচ্ছে কি পাকিস্তানে তাদেরকে ধর্ষণ করে। এবং বাংলাদেশে আপনি অনেক ছাগল, গরু, হাঁস, মুরগি এরকম ঘটনা অ্যাভেলেবেল পাবেন। সুতরাং নারী পুরুষ মানুষ এগুলো বিষয় না, ফুটা দরকার তাদের। প্লিজ কন্টিনিউ। বাসেও তো ফুটা আছে ভাই, মানুষ কেন, বাচ্চারা কেন, বাচ্চাদের কেন মানে টার্গেট করা হবে? আমি একটা কথা বলি, আমাদের বাঙালিদের আমার কাছে মনে হয় যে আমাদের ওই যে একটা আমাদের কৃষ্টি কালচার আছে না, মেয়েরা সতী সাবুদ্ধি হবে এবং তারপরে মানে মেয়েরা বিয়ে করা পর্যন্ত একদম সতী থাকবে, তারপরে তারা বিয়ে করবে। এই কারণে তো অনেক আগে আগে বিয়ে দেওয়া হয় এবং যাতে নষ্ট না হয়ে যায় এরকম। মানে আমাদের বাংলাদেশের বন্ধু বান্ধব থাকলে, এবং আমাদের বাংলাদেশে আমার সময়ও আমি দেখেছি যে বাংলাদেশে যারা সেবার সাথে জড়িত নার্স, তাদের কখনো তাদের ট্যাগ দেওয়া হতো তারা রাত্রে ডাক্তারদের সাথে থাকে, ডাক্তাররা তাদের ব্যবহার করে ফেলেছে। এই কারণে আমি অনেক নার্সকে দেখেছি বিয়ের সময় এই প্রশ্ন, সে কি নাইট ডিউটি করে? সেবা করে মানুষের, সে নাইট ডিউটি করে? মানে কি একটা অবস্থা! নাইট ডিউটিটা ট্যাগ কোথায়? নাইট ডিউটি কারা করে? ট্যাগিংটা কোথায়? অনেক আগে থেকে এই ট্যাগিং চলে আসছে। এবং মানে একটা যে আমাদের যে একটা মানে এডুকেশন আছে, মানে আমরা ফ্যামিলি থেকে এডুকেশন দিই যে একেবারে প্রতিধারের জন্য খুব সতীসাধ্যী থাকতে হবে, তাহলে ছেলেটা কি পায়? ছেলেটা কি চিন্তা মানে এডুকেশন পায়? তোমার একটা সতী মেয়েকেই বিয়ে করতে হবে, তাই না? এই যে মেয়েটা কেন প্রাণ দিয়ে দিল, মেয়েটা কেন বিচার না পেয়ে নিজের জীবনটাকে তোয়াক্কা করলো না? এক সেকেন্ড রুমি গোমেজ, আরেকটা জিনিস যোগ করি, সবচেয়ে বিপজ্জনক ওই মেয়েটার ভিডিও করেছে ওই ধর্ষণের আরেকজন শিক্ষিকা। এটা হলো সবচেয়ে বড় বিপজ্জনক কথা। ও মাই গডনেস! ও মানে ভাবতে পারেন একজন শিক্ষিকা নারী, উফ, মানে একবার চিন্তা করেন যে এই মেয়েটা কেন আমাদের এখানে ইউরোপে হলে মানে সোসাইটি কাঁপিয়ে ফেলতো, সোসাইটি
কাঁপিয়ে ফেলতো, মানে সাথে সাথে তাকে মানে ধরে এদের সাথে সাথে মানে উইদাউট ফোন কন্টাক্ট এনি অ্যাক্সেস ছাড়া তাদের আগে জোনিং করা হতো। কিন্তু বাংলাদেশে ওই মেয়েটা কারোর কাছে বিচার পায়নি বলে ও জানে যে ওর বিয়ে হবে না, এরপরে এই কলঙ্কটা ওর কপালে লেগে গেছে, এই বিয়ে হবে না, এই কারণে ও নিজের জীবনটা তোয়াক্কা করেনি, নিজের জীবনটা দিয়ে দিয়েছে। আমাদের বাংলাদেশে আমরা বলি আতিথেয়তা পরায়ণ, সেটা আসলে তলে তলে এই আতিথেয়তা পরায়ণের নিচে যে তাবু, যে সিস্টেমটা আমরা ফ্যামিলি থেকে, গত লাইভে বলেছিলেন টিটো এবং আমি সবসময় বলি যে সংসার ফ্যামিলি হচ্ছে একটা একটা ইনস্টিটিউট, যেখান থেকে শিক্ষাটা শুরু হয়। এই মেয়েটাকে, এই যে আমি আরেকটা কথা বলি, এটা না বললেই নয়, যেহেতু আমি নারী, আপনি কখনো আপনার বাচ্চা যদি পিরিয়ড হয় মানে শরীর খারাপ হয়, এটা কোনো সময় ছেলে এবং মেয়ের স্কুলে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে যে ও বসেছে, ও দাঁড়িয়েছে এবং ও সরি রুমি ইটস নট অ্যাক্সিডেন্ট, না না মানে এই ইনসিডেন্স না অ্যাক্সিডেন্ট, সরি অ্যাক্সিডেন্ট কোনো কিছুই না, এটা খুবই স্বাভাবিক। আমার লেট মি ফিনিশ। এটা যদি হয়, এই স্পটটা যদি হয়, তাহলে ওই মেয়েটাকে বাবা মা ওই স্কুলে আর রাখতে পারে না, কারণ 2 দিন 3 দিন গেলে ওই বুলিং, ওই আমরা ছেলেরা বুলিং করতে করতে ওই মেয়েটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যায়, সাইকোলজিক্যাল প্রবলেমে নিয়ে যায় ওই মেয়েটাকে। অথচ এটা কিন্তু একটা নেচার, এটা একটা মাদার নেচার, এটা ন্যাচারাল ওয়ে। কোথায় ইমব্রেস করবে যে এই মেয়েটা এখন হচ্ছে মানে নিজেকে একটা জেনারেশন দেওয়ার জন্য বডিটা বিল্ড করছে, সেখানে আমরা বুলিং করি। বাবা মা বাধ্য হয়, আমি অনেক ঘটনা দেখেছি, বাবা মা বাধ্য হয় স্কুল চেঞ্জ করতে, যে ওখানে সে আর থাকতে পারছে না, ওর নির্ঘুম রাত, ও কান্নাকাটি এবং সাইকোলজিক্যাল প্রবলেম। আপনি কি চান? এই যে মেয়েটা জীবন দিয়ে দিল, মেয়েটা নিজেকে বিসর্জন করে দিল, এটা অহরহ ঘটছে এবং ঘটবে আরো। আমরা যেরকম এক্সট্রিমিস্ট মানে ইসলামিক র্যাডিক্যালিজমটা প্র্যাকটিস করছি, বাংলাদেশে কিন্তু সবার থাকার অধিকার আছে, সবার সুস্থভাবে। এটা তো স্বাধীন সার্বভৌম দেশ নাকি? এটা কি স্বাধীন সার্বভৌম দেশ থেকে তো অ্যাকচুয়ালি র্যাডিক্যালিজমে এখন পর্যন্ত অ্যানাউন্স তো করা হয়নি, এটা তো এখনো নামে বাংলাদেশ। এখনো তো ৭১টাকে আমরা, আমার মনে হয় ম্যাক্সিমাম পিপল ৭১টাকে ধারণ করে, কিন্তু তারা এই কমরেড সাহেবের মতো সাহস করে বলতে পারছে না। এই যে ওয়াজ মাহফিলে যে বলা হলো যে গান শোনা যাবে না, তাহলে বলৎকার করার চিন্তা আসে, এটা জাগে অন্তরে ছেলেদের। এই সেই রোজার সময় কি হয়েছে, একটা বাসে বলৎকার করা যদি চিন্তা আসে, একটা বাসে বোরখা পরা মেয়েটা, 16 বছরের, নিকাব পরা, হিজাব পরা, 17-18 জন যুবক ছেলে বাসে উঠে মেয়েটাকে মায়ের সামনে থেকে রোজার সময় গত বছর, এটা হাইলাইটেড হয় না, আমি পড়েছি এই সংবাদটা, টান দিয়ে বের করে নিয়ে 18 জন বলৎকার করেছে ওই মেয়েটাকে। 18 জন, 17-18 জন যুবক, একটা বাচ্চা মেয়েকে, 16 বছরের বাচ্চা মেয়েকে। আমাদের ভেতরের পশুত্ব, আমাদের ভেতরের মানে সেক্সুয়াল অ্যাক্টিভিজমটা বাংলাদেশে এখন বলা যায় যে বাংলাদেশে সেক্সুয়াল অ্যাক্টিভিজম এবং এক্সপেরিমেন্ট ওপেন আপ করে দেওয়া হয়েছে। ফার্স্ট ওয়ার্ল্ডে তো আমরা সবসময় পয়েন্টিং করি, ফার্স্ট ওয়ার্ল্ডে এরা ভালো না, এরা গার্লফ্রেন্ড চেঞ্জ করে, বয়ফ্রেন্ড চেঞ্জ করে। আমরা কি করছি বাংলাদেশে এখন? আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে একটা ধর্মের মানে প্রবণতা বেড়েছে, তাহলে তো মানুষ সংযত হওয়া উচিত, শালীন হওয়া উচিত, মেয়েদের নিরাপত্তা আরো বাড়া উচিত, তাই না? মেয়েরা নিরাপত্তা নিয়ে বাংলাদেশে চলতে পারে। একটা মেয়ে বলেছিল না, আমি দেখতে চাই, আমি আবারও দেখতে চাই যে রাত্রে 12টা-1টার সময় আমি অফিস থেকে জার্নালিজম করে ফিরছি, আমার দিকে কেউ শকুনের নজরে তাকিয়ে নেই, আমি সেফ ভাবে ফিরছি।
এটা অ্যাটলিস্ট আমি করতে পারতাম। আমি সেই বাংলাদেশ আবার দেখতে চাই। রুমি, আমরা যদি একটু মূল যে আজকের যে আলোচনার বিষয়টা সেটা রাজাকারের বিজয়ের মাসে রাজাকারদের আস্ফলন, এই দিকে যদি আপনি রাজাকারদেরই কাজ, রাজাকার বিজয়ের মাসে এটা কি রাজাকাররা কি করেছে মেয়েদের ধরে নিয়ে বাড়িতে যাদের ফ্যামিলি মুক্তিযুদ্ধ করেছে তাদের থেকে মেয়েদের ধরে নিয়ে একটু একটি মন্তব্য এসছে, মন্তব্যটি আমি শো করছি না, কিন্তু মন্তব্য যিনি করেছেন তার নাম ধরছি, আপনি বুঝতে পারছেন, এবং আমি আপনার নাম, তার নাম হচ্ছে তানভীর মির্জা। উনি বলেছেন, টিটো আমি তোমাকে মেসেঞ্জারে দিছি ওই হোয়াটসঅ্যাপে, তুমি দেখো ওইখানে ওর কি জানি নবাবগঞ্জ না এই এরকম নাম জায়গার, ওর বাবা অ্যাডভোকেট ছিল, ওর বাবা তখন বিয়ে করে নাই, ওই মহিলা ওর যে মা, ওই মহিলা ওই বাসার কাজের মেয়ে ছিল, কাজের মেয়ের সাথে লটর পটর করছে, লটর পটর করে প্রেগনেন্ট হয়ে গেছে। এখন এইটা বাইরে ছড়িয়ে গেছে, পরে গ্রামে সালিশে ধইরা জোর করে বিয়ে দিছে। তারপরে এই শয়তান বঙ্গবন্ধুরে যে মানে না, এইটা পয়দা হইছে এই শাহরিয়া কবির। তার মানে আপনি বলতে চাচ্ছেন একটা বাদীর ছেলে হচ্ছে ব্যারিস্টার শাহরিয়া জামাতি ব্যারিস্টার। হ্যাঁ, ওর বাপে আমি একটা কথা বলি, শাহরিয়ার কবির বলার দরকার নাই, শাহরিয়ার কবির নামটি বলার দরকার নাই, শাহরিয়ার কবির, কারণ শাহরিয়ার কবির নামটি বাংলাদেশে একদম ছেলে উঠছে আরেকটি জায়গা, শাহরিয়ার কবির, যাকে এই জামাত সরকার এখন জেলে রেখেছে, ওর নাম হচ্ছে, নাম কি দেওয়া যায়, অনেক নাম, ও তো লন্ডনে গিয়ে অনেক নাম চেঞ্জ করছে, এবং লন্ডনে ওই বাড়ি ভাড়া যে আছে, ওই যে লোন আছে, ওই লোন নিয়ে ও বাংলাদেশে চলে আসছে, ও লন্ডনেও তো ফেরারি। তার মানে আচ্ছা, ওর একটা নাম দিতে পারেন, যেমন আমাদের সিনেমা আছে না কাজের বেটি রহিমা, ওর নাম দেন যে কাজের বেটির পোলা শাহরিয়ার। না, এটা আরো সুন্দর বা ছোট করে যেটা নাম হয় সেটা হচ্ছে বাদীপুত্র এখানে আমাদের স্মরণ করতে হবে আমাদের বীর ফজলু ভাইকে, কেসকি বান্দির পুত শাহরিয়ার, কোনো কবি না, কেসকি বান্দির পুত শাহরিয়ার। আচ্ছা, এই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাবা বোধহয় দরবেশ ছিল, তার দাদা দরবেশ ছিল, তার কথাগুলো কিভাবে মিলে যাচ্ছে? নওগাঁ জেলায় ওর চাচা পর্যন্ত স্বীকার করছে এইটা, ও বান্দির পুত, চাচা পর্যন্ত এইটা। কেসকি বান্দির পোলা শাহরিয়ার, কেসকি বান্দির পোলা জামাতি ব্যারিস্টার শাহরিয়ার, কেবিপি শাহরিয়ার, কেবিপি শাহরিয়ার, কেসকি বান্দির পুত শাহরিয়ার। যারা আছেন তাদের সবাইকে একটা কথা বলে দেই, মানে একটা প্রস্তাব দেই, সেটি হচ্ছে আমরা এই শাহরিয়ারকে আর কখনো শাহরিয়ার কবির বলবো না, আমরা বলবো কে বি পি শাহরিয়ার, মানে কেতে কেসকি, বিতে বান্দির, পিতে পুত, কেসকি বান্দির পুত শাহরিয়ার। ঠিক আছে ফরিদ ভাই, আপনারা একটু এখানে নামটি লেখেন, সবাই লেখেন নামটি কেসকি বান্দির পুত। আমি এই লাইভ শেষ হলে সাথে সাথে ওরে এই সংক্ষিপ্ত শব্দ দেওয়ার নামটা আমি ছেড়ে দিব। এই যে আমাদের দর্শক শ্রোতারা লিখেছেন, ফরিদ ভাই পয়রা নিয়েন, কেসকি বান্দির পুত শাহরিয়ার, রাইট কেসকি, ধন্যবাদ দর্শক, ধন্যবাদ। ও আবার বঙ্গবন্ধুরে আসছে, অপমান করে মানি না কথা বলতে। আচ্ছা, এরকম কেসকি বান্দির পুতেরা বঙ্গবন্ধুরে মানলেই কি না মানলেই কি? বঙ্গবন্ধু ইতিহাসের অংশ না, ইতিহাসকে ধারণ করে বঙ্গবন্ধু। কিছু কিছু মানুষ কিন্তু ইতিহাসের উপরে উঠে যায়, কিছু কিছু মানুষ ইতিহাস হয়। আমি, শেখ ফরিদ, আপনি, সাইফুল বাতিন টিটো, রমি কমেজ, আমরা বড় জোর যদি কথার কথা চেষ্টা করলে, মানে সুপার ভাবে চেষ্টা করলে আমরা হয়তো ইতিহাসের অংশ হতে পারবো, কিন্তু বঙ্গবন্ধু ইতিহাস তাকে অংশ করে নিয়েছে, মানে উল্টা কিন্তু এইখানে ইতিহাস রচনা করেছে বঙ্গবন্ধু। জি, ইতিহাস তাকে রচনা করেন, তিনি ইতিহাস রচনা করেছেন। সুতরাং এ বঙ্গবন্ধুকে ওই কেসকি বান্দির পোলারা, জামাতি ব্যারিস্টারেরা বা ওই হেফাজতিরা মানলেই কি না মানলেই কি? পৃথিবীর সবাই তাকে স্বীকৃতি দিয়েছে। না, এখানে ফরিদ ভাই আমি বিষয়টি আরেকটু পরিষ্কার করে বলি, ধরেন আপনি টয়টা গাড়ি চালান, আমি আপনার ড্রাইভার, কয়েকদিন পর আপনার টাকা পয়সা হয়েছে, আপনি একটা বিএমডব্লিউ কিনছেন, আমি বললাম না বস আমি মানি না, তখন আপনি কি বলবেন?
দেখ বান্দির পুত, তুই মানুষ কিনা মানুষ, তাতে আমার চ্যাটের বাল। তোর লাথি মেরে ফুটকিতে লাথি মেরে বিদায় করে আমি আবার নতুন ড্রাইভার আনবো। তো কে বঙ্গবন্ধুকে মানলো কি না মানলো তাতে আমার চ্যাটের বাল, আমার চ্যাটের বাল। বঙ্গবন্ধু মানুষ কিনা মানুষ, তাতে বঙ্গবন্ধু তোর বাপের জন্মের আগে বঙ্গবন্ধু উপাধি তাকে জোর করে দিছে কে? তোফায়েল আহমেদ। এই সরি, তোফায়েল আহমেদ। ওই ইয়াসিন থাপ্পড় দিয়ে চাপার দাঁত ভাঙা ফেলবো বলতেছো যে লাইভের পরে এই দুইটা মাইয়াটারে লাগাইবো। তুই লাগাইতে যাবি লাইভের পরে, তোর জায়গা উঠছে দেখে তুই এই কথা কইলি। অসভ্য যাইয়া অন্ধকারে আবার মায়েরে ছুঁয়ে দেখিস না। থ্যাংক ইউ, আপনি জবাবটা ভালো দিচ্ছেন। এরা জানেই না যে মানুষের সাথে মানুষের, আমরা আমাদের সাথে মানুষের কি সম্পর্ক হতে পারে, এদের এটা ধারণাই নাই এই নির্বোধদের। ও যেটা বলতেছিলাম মানে একেবারে শেষের দিকে শুনেন, বঙ্গবন্ধু যে জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু যে কত শক্তিশালী ওটা বুঝতেছে পাকিস্তান, ওটা বুঝতেছে জামাত, ওটা বুঝতেছে বিএনপি, যে জীবিত বঙ্গবন্ধুর যে এরা চিন্তা করছে বঙ্গবন্ধুরে মাইরে ফেললাম, ফ্যামিলি সহ ঝামেলা শেষ খালাস। কিন্তু না, দেখা গেছে যে না, সেখান থেকে 20 বছর ক্ষমতা। আবার এখন তারা ভাবতেছে শেখ হাসিনাকে তো তাড়িয়ে দিয়েছি, কিন্তু এরা জানে না আচ্ছা আমরা কার নামে যুদ্ধ করতেছি? বঙ্গবন্ধুর নামে। আপনি কার জন্য ফাইট করছেন? আমরা বঙ্গবন্ধুকে দেখছি নাকি? আমার বাপেও তো বঙ্গবন্ধুর চোখে দেখে নাই। তো বঙ্গবন্ধুর কারণে, এই শব্দ ইতিহাসের কারণে আমরা মাঠে নেমেছি, এবং তার কথা বলার কারণেই তো আমাদেরকে বাংলাদেশের জনগণ চিনে। আমরা তো বড় কোনো রাজনৈতিক দলের কেউই না, আমরা উই আর নবডি। কিন্তু বাংলাদেশের মানুষ আমাদেরকে কেন সম্মান করে, কেন স্নেহ করে? কারণ আমরা বঙ্গবন্ধুর পক্ষে। বঙ্গবন্ধু এমন একটা নাম যে এরা এত ভয় পায় যে এদেরকে কখনো পাকিস্তানকে ডাকতে হয়, কখনো বড় আব্বা তুরস্ককে ডাকতে হয়, তারপর আব্বাদের ডাইকে আনতে হয়, তাই না? কিন্তু কাজ হবে না। আবারও বলি, জীবিত বঙ্গবন্ধুর সাথে মৃত বঙ্গবন্ধু 54 বছর পরেও কত, মানে হিসাবটা সংখ্যাটা 75 থেকে বিয়োগ করে যা হয়, এই যে মৃত বঙ্গবন্ধু কত শক্তিশালী, এটা জামাতিরা বুঝতেছে, হেফাজতিরা বুঝতেছে, বিএনপি বুঝতেছে, পাকিস্তানও বুঝতেছে, পৃথিবীটা জানে। সুতরাং আমি ওই শাহরিয়ার রাজাকাররা নিজেরাই পাড়া দিছে ফরিদ ভাই, ওরা ফাঁদ পাচ্ছিল। বঙ্গবন্ধুর নাম একদিনে যতবার মানে বলা হয়, এটা 55 বছরেও কোনোদিন বলা হয় না। কারেক্ট রুমি গমেজ, আপনি দারুণ বলেছেন। এই দেখেন, আজকে আমরা যতবার এই লাইভে নাম নিলাম, আমার ধারণা আমার জামালপুরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে একদিন এতবার নাম নেওয়া হয় না, এটা আমার ধারণা। সত্যি কথা, মানুষ নিচ্ছে। আপনি খেয়াল করেন, অজপাড়া গায়ের আপনি জানেন আমার অনেকগুলো মেসেজ আসতেছে, আমি জানি এর মধ্যে 2-4টা মেসেজ আসতেছে, ভাই আপনার মেসেজ আমরা ভিডিও দেখতেছি, আমরা চায়ের দোকানে বাজাইতেছি, আমরা পানের দোকানে বাজাইতেছি, আমরা গ্রামের মধ্যে বিছানা নিচে দেখতেছি, আমরা গ্রামে উঠানে দেখি, এগুলো বলতেছি। আমি জানি শত শত মেসেজ, কয়টা ধরবো, এর মধ্যে 2-4 জন কিন্তু এরকম আছে। তার মানে কি, যারা কোনোদিন আওয়ামী লীগ করে নাই সেই লোকগুলো আমাদের থ্যাঙ্কস জানায়। ভাই বঙ্গবন্ধু কি জিনিস, মৃত বঙ্গবন্ধু যে কত শক্তিশালী আপনি বুঝেন না? আমাদের জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, মধুপুর থেকে অজপাড়া গায়ে যাদের ওইখানে কারেন্টে গেছে শুক্রে 8 দিন, তারা বঙ্গবন্ধুকে এখন চিনে ফেলছে। সুতরাং যারা মনে করতেছে বঙ্গবন্ধুকে গালি দিলেই বঙ্গবন্ধু পিছিয়ে যাবে, বঙ্গবন্ধু নাম মুছে যাবে, আরো শক্তিশালী হচ্ছে, মানে ভয়ঙ্কর শক্তিশালী। আপনি দেখেন, এই 5ই আগস্ট না হলে টিটুকে আমরা খুঁজে পাইতাম না, টিটু শুধু লেখক থাকতো, আমরা রুমি গমেজকে খুঁজে পেতাম না, শেখ ফরিদকেও খুঁজে পাওয়া যেত না 5ই আগস্ট না হলে, আমরা এগুলো বলতাম। তাহলে তো যত গালি দিবে বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধকে, তত এরকম ফরিদ, টিটো, রুমি গমেজ পয়দা হবে। এই তো দর্শক লিখে বলছে কে বিপি শাহরিয়ার। চেষ্টা করছে ওর নামটা তুই নে, যাতে ওকে ফলোয়ার, মানে ওর ফলোয়ার বাড়ায়। ওকে চাইলে এখন আমি চুদে গান করে দিতে পারি, জাস্ট আমাদের যে গ্রুপটা, ওই গ্রুপটা যদি প্রোফাইলটা দেই তাইলে ওর কিচ্ছু খুঁজে পাবি না, এরকম গ্রুপ আমাদের আছে। সুতরাং ওর নাম নিস না, এটা ওর নামটা যাতে তুই নেস, ওই জন্য এগুলো বলতেছি। ওর মাকে নিয়ে ওর স্বপ্ন দোষ হয়। বঙ্গবন্ধু আমার বাবা, বাবাকে নিয়ে স্বপ্ন দোষ হয় নাকি কোন সন্তানের? তোর মাকে নিয়ে স্বপ্ন দোষ। চুপ, ওর নামই নিবি না, এই আইডিটা তো আমার এখান থেকে আসে নাই, আমি ওকে ব্লক করতে পারছি না, আমি জানি না কার প্রোফাইল থেকে। ফেসবুকে গিয়ে বলতেছে না ইউটিউবে, সেটা বলেন। ফেসবুকে, আমি বুঝছি, ফেসবুকে কার
আমরা আলোচনায় থাকি। আমি জানি না সে কার ফলোয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। জি, ওই যে কে জানি বলে ওর মারে নিয়ে স্বপ্ন দোষ হয়, বাবাকে নিয়ে কারো কোনোদিন স্বপ্ন দোষ হয় নাকি? বেয়াদব। না, এটা ওর অভ্যাস তো, এটা ওর মানে আমার কাছে কিছু ইয়ে আছে, গ্রুপের স্ক্রিনশট আছে এবং কিছু গ্রুপ আছে যেখানে হচ্ছে কি আমি দেখলাম যে নিজের মাকে কে ড্যাশ করতে চাও, এবং সেখানে যাদেরকে ঢুকে দেখলাম প্রত্যেকের প্রোফাইল নিয়ে আমি দেখেছি, প্রত্যেকে মারাত্মক পরিমাণ ধার্মিক, এবং সেখানে তার মায়ের বিশেষ অঙ্গের ছবি টবি ওখানে তারা পোস্ট করে। আমার কাছে সেই গ্রুপ আছে, এবং আমার খুব আফসোস লাগে যে আসলে কোন বাংলাদেশ আমরা তৈরি করলাম, কতখানি কোন জায়গাটায় গিয়ে। যাই হোক, হ্যাঁ, আমরা লাইভের মানে আমাদের আজকে মেজাজ খারাপ হয়ে যাওয়ার কারণে অনেক দূরে মানে অনেকখানি সময় চলে এসেছি। আসলে শেখ ফরিদ এবং না একটা কথা বলি, ওই যে আমাদের চুম্মা শফিক আছে না, জামায়াতের যে লিডার, চুম্মা শফিক তো ওনার নাম, আমি ওনাকে চুম্মা শফিক বললে চিনি, নইলে চিনি না। উনি ওই যে এরকম বাচ্চাদের ধইরা জোর কইরা এরকম লিপসের মধ্যে চুম্মা একটা দিয়ে ছাইরা দেয়, ও হইছে ওই রকম ভাবে বড় হইছে, ও ওরকম ভাবে বড় হইছে একেবারে ছোটবেলা থেকে। এই কারণে ওর কাছে মনে হয় বঙ্গবন্ধুকে নিয়ে এরকম বললে এটা জায়েজ, এটা একেবারে জায়েজ। ওই গান শুনলে ওর ওই কি জানি বলে ধর্ষণের যে ইচ্ছা জাগে, ও এখানে একজন নারী দেখছে কথা বলতে, ওর একেবারে ভেটকি মেরে ভেটকি মাছের মতো ইচ্ছা জেগে গেছে, এই কারণে ও এরকম করতেছে। রুমি ওর কাছে নারী বিষয় না, ওর কাছে ফুটা বিষয়, ওর কাছে নারী পুরুষ বিষয় না, ওর কাছে ফুটা বিষয়। কারণ এইটা ওর মা ওকে শিখিয়েছে, ওর বাবা ওকে শিখিয়েছে, ওর চাচা ওকে মানে কি বলে পক্কি দেখাইতে গিয়ে পুটকি মারছে, 100% ওকে ওর চাচা, আপন চাচা ওকে পুটকি মারছে, ওর আপন মামা ওকে হচ্ছে গিয়ে বাইলা মাছ দেখাবে বলে পুটকি মারছে, 100% ওকে পুটকি মারছে, 100%, নো ডাউট অ্যাবাউট ইট। আদারওয়াইজ এই কথা রুমি, আমরা মূল আলোচনা যাই, ওদের উদ্দেশ্যই হচ্ছে আমাদের আলোচনা ধ্বংস করা। শেখ ফরিদ, আমি লাইভটা আমরা আরেকটু কন্টিনিউ করব। তো আমি যেটা হচ্ছে গিয়ে জানতে চাচ্ছি যে মানে যেটা বিষয়ে আসলে আজকের আলোচনা, সেটি হচ্ছে যারা রিসেন্টলি বের হওয়া, মানে হঠাৎ করে গর্তের ভেতর থেকে বের হওয়া, মানে এই যে কেপিবি শাহরিয়ার, তাকে তো কোনোদিন কেউ পৃথিবীতে নাম শোনে না, এবং তার বয়স 48-49, মানে আমার থেকে 4-5-3-4 বছরের বড়। সে আজকে হঠাৎ জামাতের ধারক বাহক হয়ে উঠছে। তারপরে ধরেন আর এক কেসকিবান্দির পোলা আছে যার নাম হচ্ছে ফুয়াদ। এরা আজকে, হ্যাঁ, এই টাকলা ফুয়াদ আমি শব্দটি বলতে চাই না, কারণ এটি তার শারীরিক অযোগ্যতা, এটি নিয়ে আমি কখনোই বলি না কিছু বলি। তো সেটা অন্য বিষয়, সে টাকলা হোক বা মোটা হোক চিকন হোক, সেটা নিয়ে আমি একদম কিছু বলতে চাই। কিন্তু ঘটনা হচ্ছে এই কেসকিবান্দির পুতদেরকে জামাত নিয়ে এসছে এই কারণে যে যেই কথা জামাত চক্ষু লজ্জা বলেন বা বিভিন্ন মিডিয়ায় সমালোচনা হবে বলে যেই কথাগুলো জামাত বলতে পারে না, সেটা হচ্ছে এই কেসকিবান্দির পুত শাহরিয়ার, কেসকিবান্দির এদেরকে দিয়ে বলাচ্ছে এই বিষয়ে। এক্স্যাক্টলি, এটা নিয়ে যদি আপনি কিছু একটু বলতেন। জি, আপনি চমৎকার একটা অবস্থা, এই যে কেসকিবান্দির পুতদেরকে ব্যবহার, এরা আসলে কারা, কেন কেন কারা কি কারণে করে এদের, ওই যে বললাম, যেমন আমার ওই যে ভাবির পোলা আছে না, ওই হাসানাত নাকি ফাসানাত আব্দুল্লাহ, যাকে আমি কালাপাড়া বলি, ওকে দিয়ে বলায়। কেন বলায়? ও বললে তো দায় বাটা জামাতের না। যেমন শাহরিয়ার, সে বললে কিন্তু এটা জামাতের বক্তব্য না, সুতরাং পাশ কেটে চলে যাবে। শাহজাহান বললে তো ভেসে যাবে, শাহজাহান বললে, আবু তাহের বললে তো ভেসে যাবে, তাই এদেরকে দিয়ে বলায়। আপনি দেখেন এদের যে গ্রহণযোগ্যতা নাই, তার সর্বশেষ প্রমাণ হলো এরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ইলেকশনে, তাদের তথাকথিত ইলেকশনে জিতে আসলো ছাপ্পা মার্কা নীলকেতের ভোটে, সেখানেও কিন্তু তারা লিখতে সাহস পায় নাই যে ছাত্র শিবিরের প্যানেল, এই স্পর্ধা তাদের হয় নাই। ওইখানে তাদের লিখতে হয়েছে সাধারণ ছাত্র, তারা কিন্তু বলে নাই, কিন্তু তারা এইভাবে তারা আসে, মানে যদি ফেল করতো সাধারণ ছাত্র, পাশ করছে শিবির। তো এই জন্য শাহরিয়ারদের মাঠে নামাইছে। আপনি যেহেতু টাকলা ফুয়াদ বলতে না করলেন, আমি তাকে এড়িয়ে গেলাম। ওই ভুয়া ব্যারিস্টার কিন্তু আপনি নিশ্চিত আমাকে লন্ডন থেকে বলেছেন, না বলবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি বলি না।
তাহলে শুনেন, তাহলে ঠিক আছে। তো ওই টাকলা ভুয়া ও যে ভুয়া ব্যারিস্টার, এটা আমাকে লন্ডন থেকে বলেছে সে ভুয়া ব্যারিস্টার, আপনি নিশ্চিত থাকেন ফরিদ ভাই। আমি ফেসবুকে চ্যালেঞ্জ দিয়েছিলাম, কেউ প্রমাণ করুক, কেউ আসে নাই, কারণ সনদই ভুয়া। যাই হোক, সেটা নবী। তো এরকম কিছু ব্যারিস্টার, আজ আরেকটা আছে ফয়জুল নাকি পয়জুল, ওই যে আগে বিএনপি করতো, মালয়েশিয়ায় থাকতো, এখন জামাতের প্রার্থী। তো এরা এরকম পয়দা করে, এই যেমন বালাজাহারি, খালাজাহারি, সালাজাহারি, আমির হারামজাদা সারা জীবন বললো আমার বাপ দাদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে, এখন জামাতের টিকিট নেয়। তো এদেরকে প্রথমে এরা মাঠে নামায় বিভিন্ন বেশে, বিভিন্ন চেহারায়, বিভিন্ন সুরাতে। যেমন শয়তানের নাকি বহুরূপী, ইসলামের পরিভাষায় শয়তান নাকি নবী ছাড়া আল্লাহর রূপও ধরতে পারে। তো এরা যে কোনো রূপ ধরে, এই দেখেন না জামাত এখন জামাত এখন পূজাও করে, রোজাও করে। জামাত এখন কৃষ্ণ নন্দিরে নমিনেশন দিয়েছে, ঠিক আছে। মানে জামাতকে আসলে কৃষ্ণের কাছে নত হইতে হইল। এটা একটা অনেক মজার একটা মেটাফোর। জামায়াত ইসলাম তাকে কৃষ্ণর কাছে, কৃষ্ণর দ্বারস্থ হইতে হইল, কৃষ্ণর দ্বারস্থ হইতে হইল, জামায়াত ইসলাম কৃষ্ণের দ্বারস্থ হইতে হইছে। পাশাপাশি কিন্তু এর ফলাফলটাও বলে দিই। এরা বলে এর ফলাফল কি? এর ফলাফল কি? এর ফলাফল কিন্তু হিতে ওদের বিপরীত হবে। এরা যত এরকম বলবে, তত বেশি বেশি ফরিদ পয়দা হবে, টিটো পয়দা হবে, রুমি গোমেজ পয়দা হবে। এদের ফলাফল হইল এইটা। আর এরা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, সর্দি জ্বরের মতো। এরা এক সময় সর্দি জ্বর যেমন থাকে না, এই যে আমার কাশি একটু করে ভালো হয়ে যাবে, এরকম এরাও চলে যাবে। বরং আপনাকে বলি, এগুলো যদি না করতো, আওয়ামী লীগের পাপ ধুয়ে মুছে যাইতো না, আওয়ামী লীগের অপকর্ম ধুয়ে মুছে যাইতো না। আর একটা ভালো কাজ করতেছে। আর এটা করার কারণে মানুষ আওয়ামী লীগের যে ভুল ত্রুটি আছে, মানুষ ওগুলো ভুলে গেছে। যেটা আমি বলেছি যে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার আগেই বাংলাদেশের জনগণ তাকে ক্ষমা করে দিয়েছে। এটা আমি বারবার বলেছি। অনেকে বলছে আওয়ামী লীগের ক্ষমা চান, আমার ক্ষমা চাওয়ার দরকার নাই, তোমরা এত আকাম কুকাম করতেছ। আর আপনি একটা দামি কথা বলেছেন, ৭১ বাংলাদেশের জনগণের পেটে ভাত ছিল না, ৫২ ভাত ছিল না, কিন্তু তারা ভাষার প্রশ্নে, দেশের প্রশ্নে আপোষ করে নাই। আর এই ২০২৫ সাল অন্তত পেটে ভাত আছে, সুতরাং আপোষ করবে না। ফরিদ ভাই, এই ভাত, পেটে ভাতের গল্প যখন আপনি আনলেন, তখন আমাকে একটি আমার পরিবারের গল্প বলতে হয়। আমার দাদি, তার আপন ভাই, সে হচ্ছে পাকিস্তান আর্মিতে চাকরি করতো ১৯৭১ সালে। তো পাকিস্তান আর্মিতে চাকরি করতো, তখন হচ্ছে গিয়ে তাকে, মানে সে ওখান থেকে পালায় আসলো, পালায় এসে সে আমাদের ওই অঞ্চলে মুক্তিযুদ্ধের একটা ঘাটি টাটি করলো, ১২-১৪ জন সম্ভবত তার শিশু সমাজ। কিন্তু তাদের তো আসলে ভাত রান্না করে দেওয়ার কেউ নাই। তারা এক রাতে এক ধরনের আমার বাবাকে এবং আমার দাদিকে তুলে নিয়ে গেল। আমার বাবা ওই পরিবারের একটা ছোট সন্তান। তো কি রান্না করছে, এটার একটু গল্পটা আপনাকে জাস্ট এক লাইনে বলি। ধান, চাল, অমুক তমুক তো দূর কি বাত, কচু সিদ্ধ করছে, ওইটা খাইতে হবে। এবার সেই কচু সিদ্ধে তো লবণ দেওয়ার সুযোগ নেই। ৭১ সালে লবণের কেজি ৮০ টাকা, জানেন আপনি। তখন তারা কি করছে জানেন? তখন তারা হচ্ছে গিয়ে তাল গাছের ডেগা আছে না, তাল গাছের ডেগা, ওইটাকে সেইছে, ওর মধ্যে থেকে জল বের করছে, রসটা বের করছে, রসটা বের করে লবণ হয়েছে, ওইটা ওই কচু সিদ্ধর মধ্যে দিছে কে? আপনার পূর্বপুরুষ, আপনার বাপ দাদা। জি জি জি। আপনি যদি এটা অস্বীকার করেন, আপনি আপনার জন্মকে অস্বীকার করলেন। ও, একটা তথ্য দেই। আমাকে কথা বলার সময় একজন মেসেজ দিয়েছে, আমরা যখন কথা বললাম, শুনেন, এই বালিশটার ইয়ের পরিচয় আরো আছে, যুক্ত করে দেই। এই জামাতের শুয়োর, উনি যিনি লেখছেন তার ভাষায়, শুয়োর বললে আবার আইডি চলে যায় নাকি, গিদর বললাম। এই জামাতের গিদর ব্যারিস্টার শাহরিয়ার কবির পুলক, আর নিকনেম পুলক। ওর বাবা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, আগে ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন, পরে মেনন গ্রুপে যোগ দিয়েছিল, তারপরে আবার কাজী জাফরের সাথে এসে জাতীয় পার্টি যোগ দেয়। কে? এই কেসকি বান্দির পোলা জামাতি ব্যারিস্টারের বাপের কথা বলতেছি। তারপর এখন বিএনপি বলে পরিচয় দেয়, নওগাঁ স্থানীয়ভাবে হারা জাহাঙ্গীর নামে পরিচিত, মানে বারবার তার বাপ হারতো। কাজী জাফরের সুপারিশে নওগাঁ উকিল পাড়ায় সরকারি সম্পত্তিতে বাড়ি দখল করে থাকেন। কাজী জাফর প্রধানমন্ত্রী থাকাকালে নওগাঁ এলে হারা জাহাঙ্গীরের বাসা, তার বাপের নাম কিন্তু হারা জাহাঙ্গীর। আশ্চর্য ব্যাপার। লোকালে বাসায় দুপুরে ভাত খেতে আসেন, তখন ওই সরকারি সম্পত্তি নিজের নামে লিখে নেয়। পুলক প্রভাব খাটিয়ে এবার তার বাপকে তার বাপকে বিনা প্রতিদ্বন্দ্বিতা, মানে যে তার বাপ যে কাজের পেটি করতে যায় ধরা পড়ছে, যেটা বললেন আর কি, তো তার বাপ অ্যাসোসিয়েশনের সভাপতি বানায়, যে নির্বাচনে কাউকে প্রার্থী হতে দেয়নি এই পুলকের বাপকে। পুলক এক সময় ছাত্র ইউনিয়নে ছিল, শালা আমার ইজ্জত মেরে দিল, শালা আমার ছাত্র ইউনিয়ন করতো। যাই হোক,
হ্যাঁ, তার বাবার প্রভাবে ছাত্র মৈত্রীতে যোগ দেয়। আবার দেখছেন লাভ, পরে আবার ছাত্রলীগে যোগ দিয়েছিল এই পুলক, এই কেসকির বলা। শোনেন, পরে ছাত্রলীগে যোগ দিয়েছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র থাকাকালীন সে নিজেকে আইনের ছাত্র বলে পরিচয় দিত। একজন অবসরপ্রাপ্ত মেজরের মেয়েকে বিয়ে করেছে, ওই মেজর জামাতের পৃষ্ঠপোষক। ওই মেজর পুলককে, মানে এই যে কেসকি বান্দির পুলক জামাতি ব্যারিস্টার শাহরিয়ার, পুলককে ইংল্যান্ড পাঠিয়ে ব্যারিস্টারি পড়িয়েছে। মানে কি, জামাত ইনভেস্টমেন্ট, এই শর্তে যে তাকে জামাতের রাজনীতিতে সক্রিয় হতে হবে। বুঝতে পারছেন? এটা লোকাল লোক আমাকে মেসেজ করেছে, পড়ে শোনালাম। ধন্যবাদ। আপনি আনমিউট করেন টিটো। আপনাকে যে মেসেজটি পাঠিয়েছে, মেসেজটি প্রথমত আপনি আমাকে ফরওয়ার্ড করবেন, এবং আপনাকে যেই ভদ্রলোক এই টেক্সটটি পাঠিয়েছেন তাকে একটু বলবেন আমার সাথে যোগাযোগ করার জন্য। আমার ধারণা সে আরো অনেক বেশি কিছু জানে, এবং আমরা ওই এলাকায় একটা ইনভেস্টিগেশন চালাবো। এরা তো এই যে কেসকি বান্দির পুতেরা এখানে মন্তব্য করতেছে, তারা তো এটা জানে না যে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে না, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের লোক আছে, নাম্বার 1। এবং যে আমি পুতিরাও করতেছে, ওই যে দেখেন ফারজানা রহমান একটা নাম, বঙ্গবন্ধুরে কি এইটা তুই এই ফারজানা রহমানের নাম নিবি, এই জন্য এই মন্তব্যটা করছে। মানা করছি না, নাম ছাড়া বলেন, মানা করছি না। এই পলিটিক্সটা বুঝতে হবে, নাহলে অনলাইনে অ্যাক্টিভিজম করতে পারবে। ওর নামটা তুই নিবি, সাথে সাথে ওর ফলোয়ার বাইরে যাবে 20টা। শুনেন, আরেকটা জিনিস বলি, যিনি এটা পাঠিয়েছেন উনি কিন্তু আওয়ামী লীগ করেন না, তিনি কিন্তু এই আন্দোলনে যুক্ত ছিলেন, এই যে 5ই আগস্ট আন্দোলনে। আমাকে মানে ওইখান সম্পর্কে ওর একেবারে পোস্টমর্টম ফরেনসিক করে ওকে আমরা হাজির করতে চাই। আচ্ছা, নওগাঁ জেলায় নওগাঁ জেলায় ইনভেস্টিগেট করলেই ওই ওল্ডদের এই সব কিছু বেরিয়ে আসবে। জানলাম তো নওগাঁ জেলায় জন্ম নিয়েছে, ওখানে রিসার্চ করলে সব বের হয়ে আসবে। আর লন্ডনে যে কর্মকাণ্ড করেছে, যার বাড়িতে সে ভাড়া দেয় নাই 9000 পাউন্ড, সে এসে মুখ খুলে কথাগুলো বলেছে। সেও বলছে তার কাছে সমস্ত স্টেটমেন্ট আছে, ও লন্ডনে পড়াশোনা করতে গিয়ে ও কি করেছে সবকিছু আছে। সো ওর ভেতরের কাহিনী বের করা এত কঠিন না। জি জি, আচ্ছা। দর্শক শ্রোতা বন্ধুরা, আজকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে লাইভটি দেখলেন এবং আমাদের সাথে আপনারা থাকলেন, আমাদের সাথে আপনাদের একাত্মতা জানালেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা এখানে অনেক খারাপ মন্তব্য নিয়ে কথা হচ্ছিল, একজনে ইভেন এরকমও লিখেছে এখানে, যে আমি একটু দেখাই এটা, ভাই এত ভিউ 62টা, ভাই আমরা তো আপনার মতো এত বুদ্ধিমান না, আমাদের এইখানে কত ভিউ সেটা যদি আপনি দেখতেন তাহলে আপনার বাপের বিচিও ভিতরে ঢুকে যাইতো। বুঝতে পারছেন? এটা 8টা প্ল্যাটফর্ম থেকে এই লাইভটা হয়, সেটা আমি শুরুতে বলিনি। শুধু দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা এই লাইভটি দেখতে পাচ্ছেন ফারহানা ইন্দিরার প্রোফাইল থেকে, যার 3 লাখের কাছাকাছি ফলোয়ার। দেখতে পাচ্ছেন সাইফুল বাতেন টিটোর ফেসবুক প্রোফাইল থেকে, যেখানে 1,61,000 ফলোয়ার। দেখতে পাচ্ছেন সরি আমি এটা ভুলে গেছি বা নামটা, সময়ের যোদ্ধা পেজ থেকে, সেখানেও অনেক ভালো পরিমাণে একটা ফলোয়ার। এবং পলিটিক্যাল ড্রামা, যেখানে 1 লক্ষের উপরে ফলোয়ার। এবং সাইফুল বাতেন টিটো ইউটিউব চ্যানেল দেখে 10,000-এর কাছাকাছি ফলোয়ার। আপনারা দেখতে পাচ্ছেন রুমি গোমেজের আইডি থেকে, দেখতে পাচ্ছেন পলিটিক্যাল ড্রামা ইউটিউব চ্যানেল থেকে, এবং দেখতে পাচ্ছেন যেখানে এই ইউটিউব চ্যানেলেও প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার, এবং ফারহানা ইন্দ্রিয়ার প্রায় 60,000-এর কাছাকাছি ফলোয়ার। সুতরাং এই যে আপনি যে মন্তব্যটা করেছেন, আপনার মতো এত বুদ্ধি নিয়ে তো ভাই আমরা থাকি না, আমরা তো গর্তে লুকিয়ে থাকি না, আমরা তো বের হয়ে যাই। আজকে পর্যন্ত আপনার বাপেরা কখনো বলতে পারে নাই যে আমি জামাত করি বুক ফুলে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেপেলেকে যখন ধরে নিয়ে যায় পুলিশ, তখন ভাই বেটা তুই জেলখানায় থানায় নিয়ে কি করবি, আমার মাইরা ফেলবি, কিন্তু আমি বলবো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এইটা হচ্ছে কি বাংলাদেশ আওয়ামী লীগ, এইটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। হ্যাঁ, এইটা মনে রাখবেন। এই যে আপনারা যারা লুকায়া চুরায়া এখানে 62টা, ভাই এত ভিউ 62টা, ভাই আমাদের এটা 8টা প্ল্যাটফর্ম থেকে যায়, এবং এইখানে তো আপনি আপনাকে স্ক্রিনশট নিয়ে দেখাইতে পারেন, তাহলে আমার অনেক প্রাইভেসি এখানে ইয়ে হবে। আমাদের কত ভিউয়ার সেইটা গোনার হিম্মত আপনার নাই, অতখানি অঙ্ক বলেন। ওই জামাতিকে বলেন, ওর বাপ জামাতের আমিরের আমার সাথে ইলেকশন করতে বলেন, বাংলাদেশের যে কোনো আসন থেকে। কুত্তা আমার কানে ইলেকশন করব, কুত্তা আমার কানে।
যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এত সময় আমাদের সাথে ধৈর্য ধরেছিলেন। এবং ভবিষ্যতে আমরা এখান থেকে রেগুলার লাইভ করব। এবং আপনাদেরকে আরো একটা যেটা বলবো সেটি হচ্ছে স্বাধীন চিন্তা নামে রুমি গোমেজের যে ইউটিউব চ্যানেলটি আছে সেটিতে আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাদের আরো অনেক কথা হবে। এবং এই মুহূর্তের যে তথ্য সন্ত্রাস চালাচ্ছে জামায়াত ইসলাম, এগুলোকে শুধু একটা অনুরোধ থাকবে, আপনারা একটু পড়াশোনা করেন, একটু জানার চেষ্টা করেন। আজকে যে সমস্ত সিলি তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়, সেই বিভ্রান্ত করতে পারবে না শুধু যদি এটা থাকে, শুধু যদি এই বিষয়টা থাকে যে আমরা এই তথ্যগুলোর এগেনস্টে আমরা আমাদের যে সঠিক যে তথ্য আছে সেই তথ্যটি যদি আমরা শেয়ার করতে পারি। যেমন আমাকে একটি কথা একদম সরাসরি উদাহরণ দিয়ে বলতে হচ্ছে, সেটি হচ্ছে বঙ্গবন্ধু বাকশাল করেছিলেন এবং সেই বাকশাল নিয়ে অনেক কথা আছে। এর মধ্যে একটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে বঙ্গবন্ধু সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়ে মাত্র 4টি পত্রিকা রেখেছিলেন। মাঝে মধ্যে একটা কথা বলি যে আওয়ামী লীগ মাইন্সের জাত না, কেন বলি সেটার কারণ হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু কেন 4টি পত্রিকা রেখেছিলেন এটার সুস্পষ্ট ব্যাখ্যা উনি বিবিসিকে দিয়ে গেছেন। এবং আমার কাছে মনে হয়েছে যে সকল পত্রিকা বন্ধ করে দিয়ে 4টি পত্রিকা রাখা ছিল ওই সময়ের বেস্ট অফ দ্য বেস্ট ডিসিশন। এবার কেন বঙ্গবন্ধু 4টি পত্রিকা রেখেছিলেন সেটি বঙ্গবন্ধুর মুখেই আপনারা শোনেন। শেখ মুজিবুর রহমান তখন বাংলাদেশের রাষ্ট্রপতি। 1975 সালের মে মাসে তিনি জ্যামাইকা গিয়েছিলেন কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে। ফেরার সময় ট্রানজিট ছিল লন্ডনে। হিথ্রো বিমানবন্দরে সাংবাদিক সিরাজুর রহমানকে এই সাক্ষাৎকারটি দেন তিনি। এটাই ছিল বিবিসি বাংলাকে দেওয়া তার শেষ সাক্ষাৎকার। যত কথাই বলি না কেন, নিজের পায়ের উপর দাঁড়াতে হয়। ভিক্ষুকের জাতের কোনো ইজ্জত নাই, সেই জন্য নিজের পায়ে দাঁড়াবার জন্যই আজ বাংলাদেশের এই পরিবর্তন আমাকে করতে হয়েছে। আচ্ছা, আরেকটা শেষ প্রশ্ন আপনাকে করি, যে বাংলাদেশে আপনি সংবাদপত্রের সংখ্যা হ্রাসের জন্য যে আপনি একটা উদ্দেশ্য প্রকাশ করেছেন, তাদের কেউ কেউ একটুখানি সন্তুষ্ট, কেউ কেউ পুরোপুরি সন্তুষ্ট নন। তো এই সম্বন্ধে আপনি আপনার মতামতটা। সন্তুষ্ট হবে কেমন করে? সিরাজ, ইউ নো যে বাংলাদেশের আমাদের কয়েক পার্সেন্ট লোক শিক্ষিত। তোমার লন্ডনে যতগুলো ডেলিভার না আছে, আমার বাংলাদেশে তার চেয়ে বেশি ডাবল ডেলিভার করছে। এবং সে অ্যাডভার্টাইজমেন্ট, সে কাগজ, ওদের কিন্তু আমি নিউজ প্রিন্ট তৈরি করি। এই নিউজ প্রিন্ট বিদেশে চালান দিলে আমি কিছু টাকা অর্থ পেতে পারি, যে অর্থ দিয়ে আমার যে মানুষ না খেয়ে মরতেছে, আমি তো অস্বীকার করি না। গত দুর্ভিক্ষের সময় আমার 27,000 লোক না খেয়ে মরে গেছে বন্যার পরে। এই যে লোকগুলো মারা গেল, যদি আমি আমার এখানে কষ্ট করে নিউজ প্রিন্ট বিক্রি করে কিছু খাবার আনতে পারতাম, তো অন্তপক্ষে কিছু লোকে বানাতে পারতাম। এটা একটা ফ্যাশন হয়ে গেছে, ব্যবসা হয়ে গেছে একদল লোকের, যে তারা খালি রাতারাতি খবর বাড়ি করেই নিউজ প্রিন্ট ব্ল্যাক মার্কেটিং করে। সেই জন্যই ওটা একেবারে চরমভাবে বন্ধ করে দিয়ে, যে লোক হলাম 20% শিক্ষিত, তাতে হিসাব করলে 5% বেশি শিক্ষিত আমরা নই। যেখানে 90%, 100% লোক শিক্ষিত গেট বিটেলে, সেখানে কটা খবর কাগজ আছে? হাউ মেনি ডেইলি পেপারস আর হিয়ার, টেল মি। আর আমার ওখানে কি হয়েছে, আমরা 5% লোক খবর কাগজ পড়তে পারি না, 2% লোক খবর কাগজ পড়ি, 1% লোক খবর কাগজ পড়ি। আমরা রাতারাতি একজনের খবর কাগজ বাড়ি করে কি করি, আমরা নিউজ প্রিন্ট ব্ল্যাক মার্কেটিং করতে চাই। সেইগুলোকে বন্ধ করে এই নিউজ প্রিন্ট বিদেশে বিক্রি করে আমি বাংলাদেশের গরিবের জন্য কিছু খাবার বন্দোবস্ত, জিনিস বন্দোবস্ত করতে চাই। অর্থাৎ আপনি বলছেন যে এটা বাস্তব প্রয়োজন এবং অর্থনৈতিক প্রশ্ন, এটা সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার কোনো চেষ্টা না। স্বাধীনতা মানে যদি তোমাকে রেসপন্সিবিলিটি, তোমার যদি লিবার্টি ভোগ করতে হয়, রেসপন্সিবিলিটিও নিতে হবে। তার জন্য না নেবার পরও তোমার কোনো অধিকার নাই। আমার বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে, এখানে ফ্রি স্টাইল চলবে না, ফ্রি স্টাইলে বিশ্বাস আমরা করি না। বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ, এবার আমি একটু ব্যাখ্যাটা দেই। অনেকে হয়তো এটি যারা পত্রিকার সাথে যারা জড়িত নয় বা যারা ছিল না, তাদের হয়তো এই বিষয়টি বোধগম্য হবে না। সেটি কি? সেটি হচ্ছে যখন কোনো একটি লোক বা কোনো একটি সংস্থা একটি পত্রিকা নিউজ প্রিন্টের জন্য, একটি পত্রিকার জন্য যখন সে সরকারের কাছে অ্যাপ্লাই করে, যখন ওটাকে সরকার অনুমতি দেয়, তখন সরকারের কিছু দায়িত্ব হয়ে দাঁড়ায়। সেটা কি? পত্রিকাটাকে তো বাঁচিয়ে রাখতে হবে। তখন রাষ্ট্র তাকে ভর্তুকি দিয়ে নিউজ প্রিন্ট দেয়।
এটা আমি আগেও লাইভে বলেছিলাম, আবারও জানার জন্য বলছি। সেটা ভর্তুকি দিয়ে নিউজ প্রিন্ট দেয় মানে হচ্ছে গিয়ে, যদি কাগজ তো বেশিরভাগই ওই সময় বা এখনো অনেক বড় বড় কাগজের কোম্পানি সরকারি, তো সরকার ওই যদি সরকারি নাও হয় তাহলে যেটা করে সরকার হয়তো কথার কথা একটি কাগজের রিমের দাম, সহজ বাংলায় বলি ধরেন 20 টাকা এক রিম কাগজের দাম, সেই টাকাটি ওই পত্রিকার উদ্দেশ্যে তাদেরকে দিতে হবে 10 টাকায়, অর্থাৎ সরকার এখানে 10 টাকা ভর্তুকি দিচ্ছে। এবার এই পত্রিকার মালিকেরা কি করে, তাদের তো সার্কুলেশন নাই 200, তারা পত্রিকা বলে যে আমাদের সার্কুলেশন আছে 50,000, কিন্তু বাস্তবে দেখা যায় 20 কপিও চলে না। ওই সার্কুলেশন দেখিয়ে তারা সরকারের কাছে ভর্তুকিতে বেশি বেশি পত্রিকা কিনে এটা পাবলিশারের কাছে বিক্রি করে দেয়, যার ফলে দেশের একটা অনেক বড় ধরনের ক্ষতি হয়। বঙ্গবন্ধু চেয়েছিলেন যে এই সমস্ত বালসাল পত্রিকা না রেখে আমরা যেটা করি সেটি হচ্ছে এই নিউজ প্রিন্ট গুলো বিদেশে রপ্তানি করি এবং আমার দেশের জন্য কিছু খাবার কিনি। উনি কিন্তু কোনো সময় এটা বলেন নাই যে কলকারখানা করি, ইন্ডাস্ট্রি করি, নো, ওই সময় ওর থেকে বড় জরুরি বিষয় ছিল খাবার কেনা। খাবার কেনাটা ছিল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন বলি যে আওয়ামী লীগ মাইন্সের জাত না, কারণ এটা আওয়ামী লীগের দায়িত্ব ছিল এই কথাটিকে কোট করে সুন্দর করে বঙ্গবন্ধুর ভাষণ সহ তারপরে আওয়ামী লীগের বড় বড় নেতাদের এটা সুন্দরভাবে ব্যাখ্যা। আমি আজকে কে, আমি সাইফুল বাতেন টিটু, আমি তো আওয়ামী লীগের কেউ না, কেন আমি এটার ব্যাখ্যা দিতে যাব? এটার ব্যাখ্যা দিতে যাচ্ছি এই কারণে, কারণ বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পদ দিয়ে আমি মনে করি না। বঙ্গবন্ধু বাংলাদেশের 18 কোটি মানুষের, 20 কোটি মানুষের শরীরের কোষ। বাংলাদেশের বঙ্গবন্ধু কি, বঙ্গবন্ধু হইল গিয়ে বাংলাদেশের প্রত্যেকটা ভূমির কণা, প্রত্যেকটি গাছের পাতা, সেটা হচ্ছে বঙ্গবন্ধু। সুতরাং তার যে এই মহৎ উদ্দেশ্য সেটাকে আমরা ম্লান করে দিয়েছি, এবং সেটার জন্য আমি অবশ্যই আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে দায়ী না করে পারছি না। হয়তো আমার কথায় অনেকে মনক্ষুণ্ণ হতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো দর্শক শ্রোতা বন্ধুরা, আমি লাইভটিকে শেষ করে নিয়ে আসছি। আমি শেষ 1 মিনিট 2 মিনিট করে রুমি গোমেজ এবং শেখ ফরিদের কথা শুনবো। প্রথমে রুমি গোমেজ, তারপরে শেখ ফরিদ। শেষ বক্তব্য। বঙ্গবন্ধু হচ্ছে জাতির চেতনা, জাতির পিতা, এবং আমাদের দেশকে বাঙালি, আবার আমরা যে বাংলাদেশি, বাংলাদেশ এই নামটা এনে দিয়েছে আমাদের দেশে। সো এই জায়গাটায় মানুষ ভালো মন্দ নিয়েই মানুষ, তাই না? ভালো মন্দ নিয়েই মানুষ, কেউ ফেরেশতা না। এখন যেহেতু জান্নাতের টিকিট বিক্রি করা হয়, তখন কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করা হয় নাই। তখন কিন্তু মানে যে সমস্ত অবস্থা, মানে যত নারী, 3 লক্ষ 4 লক্ষ নারীর সম্ভ্রম নষ্ট হয়েছে, এবং বাংলাদেশের দুর্ভিক্ষ ছিল ওই সময়। সে মানে নেতা হিসেবে বাংলাদেশে সে দায়িত্বটা নিয়েছিল, এবং বাংলাদেশটাকে একটা জায়গায়, সে একটা স্বপ্ন দেখেছিল জায়গায় এনে দিতে। সেই সময় তার ভুল ত্রুটি থাকতেই পারে, আমরা তার ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করি, কিন্তু সে যে জাতির জনক, সে যে একজন সাংবাদিক বলেছিল বিবিসিতে, এই টিটো মনে আছে? বিবিসির একজন সাংবাদিক না, একটা মিনিট রুমি, একটা মিনিট রুমি এবং ফরিদ ভাই, সেটি হচ্ছে এইটি খুবই ইম্পর্টেন্ট। এদের কিন্তু একটি জামাত চেনার একটি বড় উপায়, আমি কোনো দল করি না, সবাই মনে রাখবেন, বন্ধুরা দেখছেন তারা সবাই মনে রাখবেন এই কথাটি, সবসময় মনে রাখবেন যে এরা কিন্তু সবার আগে বলবে আমি কোনো দল করি না। জামাতের এটা হচ্ছে কি, জামাত চেনার একটি টেকনিক বলে দিলাম, আরো একটি টেকনিক আছে, আমি একসময় আওয়ামী লীগ করতাম, এখন আর আওয়ামী লীগ করি না। এবং আমি আওয়ামী লীগ না করলেও আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, কিন্তু 71 থেকে 75 পর্যন্ত সে কি করছিল, এই যে বালক, এই বালক কিন্তু সকল প্রশ্নই এখানে করেছে অলরেডি। যেমন আমি দেখাই দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যেটা দেখছেন তারা সবসময় এই কথাটি মনে রাখবেন যে এরা সবার আগে এসে বলবে আমি কোনো দল করি না, আমি কোনো দল করি না। তাহলে তুই কি ডা? হ্যাঁ, এবং এরা যে কথাগুলো বলবে সেটা হচ্ছে 71 থেকে 75-এ কি হয়েছিল এইটা বলেন, তাহলে ঠিক আছে আমি এক সময় আওয়ামী লীগ করতাম, কিন্তু আওয়ামী লীগ কর্মকাণ্ড, এই যে দেখেন এই একই বালক কিন্তু এই মন্তব্য করে গেছে। শুনেন, ওরে বলেন ওই মাদার ফাকারকে বলেন না ফাদার ফাকারকে বলেন যে তোর বাপ নিজামী সাইদে 71-এ কি করছিল ওইটা বল, বঙ্গবন্ধুর নেতা চুলকাস কেন? না, এই যে ওকে আমি কেন কিছু বলছি না, কারণ ওর যে চেহারা, এটা যদি ওর অরিজিনাল ছবি হয় তাহলে তো ও আমার বীর্যের সমান বয়স ওর না,
এটা তো বুঝতেই পারছেন। সুতরাং বাচ্চা ছেলে ওকে কি বলবো, কিন্তু ও এইভাবে ট্রেন্ড যে কোথাও মন্তব্য করলে বলবা যে এই 71 থেকে 74 কি করছিলেন এটা বলেন, তাহলে আমি বঙ্গবন্ধুকে পছন্দ করি কিন্তু সে এই করছিল, কিন্তু তার বাকশাল সম্পর্কে বলেন, এবং আমি কোনো দল করি না। আপনার দর্শক শ্রোতা বন্ধুরা, জামাত চেনার যে যতগুলো টেকনিক আছে তার মধ্যে 1 নম্বর লাইন, এটা একটা লাইন। এবং আমি আপনাদেরকে আরো কিছু বলি, জামাতের লোকজন কখনো হাতা গুটায় না, এই হাতা গুটাবে না। জামাতের লোকজনের কলারটা ঠিক থাকবে, বোতামটা ঠিক থাকবে, এবং যে জুতা আছে এই জুতার যে যদি পিছনের যে বেল্টটা, এই বেল্টটা কিন্তু তার এখানে বাঁধা থাকবে, এবং তাদের ইন করা থাকবে, তাদের নখ পরিষ্কার থাকবে, এবং তাদের আমার মতো কখনোই আপনি কোনো জামাতির চুল দেখবেন না। জামাতির চুল দেখবেন যে এইরকম সুন্দর করে সিথি করে এক পাশ দিয়ে আঁচড়ানো, চুল বড় না। এবং জামাত আপনার সাথে এমন ভাবে কথা বলবে, আপনি যদি নাস্তিক হন সাথে সাথে আপনার সাথে নাস্তিক হয়ে যাবে, মুহূর্তের মধ্যে নাস্তিক হয়ে যাবে। এইগুলো হচ্ছে জামাত চেনার টেকনিক। এই যে বালক, এই বালকটি একটি শিবিরের, সে তো জামাত এখন ঢুকতে পারে নাই, আপাতত জামাতের সিনিয়রদেরকে খুশি করে সে এন্ট্রিটা নিছে। ধন্যবাদ। এগুলো পরীক্ষা, এগুলো তার রিহার্সাল, এগুলো তার রিহার্সাল দিয়ে দিয়ে তারা বড় হয়। এটাই হচ্ছে কি তাদের এন্ট্রির ইয়া। ভাই আমি কোনো দল করি না, বলতে চাইছি টিটু, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বঙ্গবন্ধু এমন একটা, মানে দেশের বাইরে, আমরা দেশের মানুষ, আমরা কত বেঈমান, দেশের বাইরের মানুষ এখনো বলে, আগেও বলেছে এখনো বলে আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধুকে দেখেছি। এর অর্থ জানে? এই যে হাঁটুর বয়সের বাচ্চা, ও যে বঙ্গবন্ধুকে নিয়ে এত কথা বললো, ও এই কথার গভীরতা জানে। আমি হিমালয়ে দেখিনি কিন্তু আমি বঙ্গবন্ধুকে দেখেছি। এর মানে বঙ্গবন্ধু তাই। ফ্রান্সের একজন বলেছেন, পিএইচডি উনি যখন করেছেন বঙ্গবন্ধুর উপর, উনি বলেছেন যে বঙ্গবন্ধু একটা ইনস্টিটিউট, তাকে নিয়ে হাজার হাজার পিএইচডি করা যায়, হাজার এটা কেন চালু করে না, এটাই তো আমার প্রশ্ন। করা যায়। সো বঙ্গবন্ধু এমনই একটা জিনিস, এমনই একটা মানুষ, এমনই একটা ব্যক্তি সারা পৃথিবীতে। ওই যে একজনে বলছিলেন যে তাহলে এই দুর্ভিক্ষের সময় বঙ্গবন্ধু তার 2 ছেলেকে এত ধুমধাম করে বিয়ে দিল কেন? এই প্রশ্নের জবাব চাই। এখন দুর্ভিক্ষ, এই বস্তি পুড়ে গেছে, এখনের কথা বলছি, বৃদ্ধ ভাতা কমে গেছে, মাদারের যারা গর্ভবতী মাদার, এদের ভাতা কমে গেছে, কিন্তু আমাদের আরেকজন অভিভাবক বেগম খালেদা জিয়া, সে যে ভেন্টিলেটরে আছে, তার জন্য কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স 5 কোটি 10 কোটি টাকার এয়ার অ্যাম্বুলেন্স আনা হচ্ছে তাকে লন্ডনে ট্রান্সফার করার জন্য। রুমি একদিন মানে খালেদা জিয়ার এই যে ডাক্তার, হসপিটাল, বিদেশ থেকে আসা ডাক্তার, এই সব মিলে একদিনে তার পেছনে খরচ হয় 18 কোটি বাংলাদেশি টাকা। তাহলে কি বলেন? এই তো প্রশ্ন এখানে, কেন কয়জন ডাক্তার একে আপনি মাগনা রাখবেন নাকি? মাগনা আসবে নাকি? একদিনের জন্য 18 কোটি বাংলাদেশি টাকা খরচ হচ্ছে তার পেছনে। 18 কোটি না 18 লাখ? কোনটা 18 কোটি 18 লাখ ইউএস ডলার। হ্যাঁ, কি বলেন আপনি? কয়জন ডাক্তার আছে বিদেশি আপনি জানেন? না, আমি জানি না। তাইলে মানুষ তো না খেয়ে মরে যাচ্ছে এখন। রিকশাওয়ালাদের কান্না দেখলে মানে নিজের কান্না ধরে রাখতে পারি না, কিন্তু এই সময় তো তার প্রয়োজনে 18 লক্ষ, সরি ফরিদ ভাই, 18 কোটি না 8 কোটি, সরি 8 কোটি। 8 কোটি হিউজ অ্যামাউন্ট, 8 লাখ ডলার মিন্স হিউজ অ্যামাউন্ট, 8 লাখ ডলার। একবার বুঝতে পারেন এটা খরচ করতে হচ্ছে, কারণ হচ্ছে পার ডে, প্রত্যেক দিন। সে একটা দলের অভিভাবক, সে আমাদের জাতিরও অভিভাবক। যেমন জননেত্রী শেখ হাসিনা একটা দলের অভিভাবক, তেমন বেগম খালেদা জিয়া একটা দলের অভিভাবক। তার জন্য এটা খরচ করছে, জাতি খরচ করছে, আমাদের বাঙালি জাতি খরচ করছে। সো এটা তাহলে বঙ্গবন্ধুর 2 ছেলেকে বঙ্গবন্ধু রূপার গহনা দিয়ে বিয়ে দিয়েছে, সেটা কি অপরাধ? সেটাই সবচেয়ে বড় অপরাধ। আপনি যে প্রশ্নটা জানতে চেয়েছেন, এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা কি অপরাধ যে তার ছেলে দুটাকে সে বিয়ে দিয়েছে? একদিনে বিয়ে দিয়েছে 2 জনকে, একবার করে বিয়ে দেয় নাই যাতে খরচ কম হয়, একদিনে বিয়ে দিয়েছে। এই রুমি গোমেজ কথাটা যখন বললেন, আরো একটি কথা আনতে হয়। এই কথাটি আমি আগেও বলেছি, শেখ ফরিদ ভাই একটু কথাটি খেয়াল করে শোনেন।
71 সালের আগে পাকিস্তান থেকে একজন পিসিএস ক্যাডারকে দেওয়া হলো বঙ্গবন্ধুর পিএস হিসেবে এবং বঙ্গবন্ধুর পেছনে গোয়েন্দাগিরি করানোর জন্য। কিন্তু সে আমার দুঃসম্পর্কের দাদা, বঙ্গবন্ধুকে এসে বলে দিছে যে আপনার পেছনে আমারে গোয়েন্দাগিরি করতে লাগানো হয়েছে। তো যাই হোক, 2013-14 সালে তার সাথে আমার দেখা হওয়ার সৌভাগ্য হয়েছিল। তার বাসা হচ্ছে সায়েন্স ল্যাবের একদম মোড়েই। তার নাম আব্দুল হালিম। এটা একেবারে সকল প্রমাণ আপনারা খুঁজে খুঁজে পাবেন। আব্দুল হালিম বাড়ি কোথায়? পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার আলগি পাতাকাটায়। আমার বন্ধু মিজানুর রহমান সুমন যে বিএনপি করে, তার চাচা, বাপের চাচা, মানে সেই হিসেবে আমারও দাদা। তো উনি কোনো একটা কারণে বঙ্গবন্ধুর প্রতি মানে কোনো সময় আমি দেখিনি যে উনি বঙ্গবন্ধুকে আমরা যতটা রেসপেক্ট নিয়ে কথা বলি উনি ওইভাবে, উনি বলতেন শেখ সাহেব। তো আমরা তো ওনার কাছে গিয়ে পড়ে থাকতাম, মানে অনেক বয়োজ্যেষ্ঠ, ওনার পায়ের কাছে গিয়ে পড়ে থাকতাম যে একটু বঙ্গবন্ধুর গল্প শুনি। তো কথাবার্তার একটা পর্যায়ে রুমি গোমেজ তো মিজানুর রহমান সুমনের চিনস মনে হয়, অস্ট্রেলিয়া থাকে। তো একটা সময় আমি বললাম যে বঙ্গবন্ধু কিন্তু অনেক স্টাইলিশ একটা লোক ছিল, পাইপ খেতেন। তখন এ যেটা বলল, হালিম দাদু, সে যেটা বলল সেটা হচ্ছে বঙ্গবন্ধু পাইপ স্টাইল করার জন্য খাইতেন না। বঙ্গবন্ধু যখন স্মোকিং করা শুরু করছে তখন এক প্যাকেট সিগারেটের যে দাম সেটি অ্যাফোর্ড করার হিম্মত বঙ্গবন্ধুর ছিল না, ওই টাকা বঙ্গবন্ধুর ছিল না, যার ফলে সে এক প্যাকেট তামাক কিনত এবং সেটা দিয়ে সে দীর্ঘদিন চালাই নিত। এই হচ্ছে বঙ্গবন্ধু। সরি রুমি। না, আর তারপরে ও আমার কথার জবাবে সে উত্তর দিয়েছে ওই সময় এটা হারাম ছিল বিয়েটা দেওয়ার। এখন তো মানুষ না খেয়ে মরছে, হাহাকার করছে। আপনারা ওই আজহারিকে আনেন একটা ওয়াজে 2 লক্ষ 1 লক্ষ টাকা কে যে কন্ট্রাক্টে, এই টাকা দিয়ে যে তা আপনারা ওয়াজে আনেন, এটা হারাম না এটা হালাল? এই 1 লক্ষ টাকা মানুষকে দিয়ে দিন যারা বৃদ্ধ ভাতা পাচ্ছে না, যারা করতে পারতেছে না। এটা হালাল? এটা হালাল হচ্ছে যে ওয়াজে এক একজন মুমিনকে, মুফতিকে, এক একজন ইমামকে আনতেছেন 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা ভাড়া দিয়ে তাদের বক্তব্য দেওয়ার জন্য? এটা হারাম না এটা হালাল? বঙ্গবন্ধুর যদি তার 2 ছেলেকে বিয়ে দেওয়া, ওই রূপার গয়না দিয়ে বিয়ে দেওয়া হারাম ছিল, তাহলে এখন কি হারাম হচ্ছে? এখন কি এগুলো হালাল? 2 লক্ষ 3 লক্ষ টাকা এক একটা ওয়াজে না দিলে তারা আসবে না কথা বলতে। হ্যাঁ, এটা তো তাদের নিজেদের মুখের কথা। এটা খুব হালাল কাজ করতেছেন এখন, তাই না? দেশের মানুষ না খেয়ে মরতেছে এই 5ই আগস্টের পরে, এখন খুব হালাল কাজ করতেছেন ওয়াজে, এত বড় বড় বক্তৃতা দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে। এটাই আমারই ছিল। বঙ্গবন্ধু আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধুকে দেখেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ রুমি গোমেজ। শেখ ফরিদ ভাই যদি একদম শেষ বক্তব্যটা দিতেন। আমি 2টা বিষয় নিয়ে বলতে চাইছিলাম, 1 মিনিট 2 মিনিট নিয়ে, একটা ভুলে গেছি, তো যেটা মনে আছে ওটাই বলি। সেটা হলো যে বাকশাল নিয়ে আমি 1 মিনিটে বলে শেষ করে দিই, যেহেতু বাকশাল প্রসঙ্গ আপনারা এনেছেন। বঙ্গবন্ধু 4টা পত্রিকা রেখে আর সব নিষিদ্ধ করে দিয়েছেন, বিরাট অভিযোগ তার বিরুদ্ধে। কোন পত্রিকাগুলো নিষিদ্ধ করছে তা কিন্তু বলেন না, তাহলে কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। বলছে যে জিয়াউর রহমান এসে বহুদলীয় গণতন্ত্র আছে। আরে বোকা সোদারা, বহুদলীয় গণতন্ত্র বলতে কাকে নিয়ে আসছে? নেজামে ইসলাম। কাকে নিয়ে আসছে? সিংকুবাম, যারা স্বাধীনতা বিরোধী। কাকে নিয়ে আসছে? জামাতে ইসলাম। কাকে নিয়ে আসছে? মুসলিম লীগ। কাকে নিয়ে আসছে? শর্ষিনা। এগুলো তো স্বাধীনতা বিরোধী ছিল। আরে বঙ্গবন্ধু তো তাও 4টা পত্রিকা নিষিদ্ধ। আমি হলে তো 4টা নয়, 1টা পত্রিকাও রাখতাম না। আমি 1টা পত্রিকাও রাখতাম না। প্রথম 10 বছরের নো ইলেকশন, নো পত্রিকা, শুধু আগে দেশ গড় পরে আলাপ। বঙ্গবন্ধু তো বিশাল হৃদয়, আর আমি ভুলেও বলতাম না যে ইন্দিরাজি মেরে বেহনা আপকা ফৌজ বাপস লেলো, আমি কোনোদিনই বলতাম না। বঙ্গবন্ধু শের দিল দেখাইছিলেন। পৃথিবীতে কোনো রেকর্ড নাই যে 3 মাসের মধ্যেই কোনো দেশ সহযোগিতা করে সেই দেশে সৈন্য চলে যায়। পৃথিবীতে আজ পর্যন্ত রেকর্ড নাই। কয়েক বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলতেছে, গেছে ফিরে রাশিয়ান সৈন্য যায়নি। জাপানে এখনো আমেরিকান সৈন্য আছে, যায়নি।
এরা বড় বড় কথা বলে, তাদের আব্বা পাকিস্তান, এখনো আমেরিকার দালালি করে, আবার কথা বলে বাংলাদেশে বঙ্গবন্ধু বাকশাল, যদি যে বাকশাল নিয়ে আওয়ামী লীগ কথা বলতে লজ্জা পায় এবং ভয় পায় আমি জানি, কিন্তু বঙ্গবন্ধুর বাকশাল যে সঠিক ছিল, এই জন্য পাকশালীরা বঙ্গবন্ধুকে হত্যা করাইছে। বঙ্গবন্ধুকে ৭১-এ মারে নাই, বঙ্গবন্ধুকে ৭২-এও মারে নাই, বঙ্গবন্ধুকে ৭৩-এও মারে নাই, বঙ্গবন্ধুকে ৭৪-এও মারে নাই। ৭৫-এ কেন মারলেন? কারণ বঙ্গবন্ধু আর কিছুদিন পরেই বাকশাল কিন্তু প্রতিষ্ঠিত হয় নাই, তাতেই পিলে চমকে তারা জানতো যে বাকশাল কায়েম হলে লুটেরারা ভাতে মরবে, বাংলাদেশের সাধারণ জনগণ সুবল পাবে। তার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করছে। বঙ্গবন্ধু কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করছে আর কোন পত্রিকা, সে নামগুলা বলেন দেখি, যারা বলেন বঙ্গবন্ধু সব বন্ধ করে দিছে, তাহলে দুধ কা দুধ পানি কা পানি, থলের বিড়াল বের হয়ে যাবে। বাস আমার কথা। ভাই এটা নিয়েও বলতে পারেন, ইরাকে সাদ্দাম হোসেন করছে, অথরিটিয়ান করছে, এইটা হইছে নবীর কাজ করছে, নবীর ফ্যামিলির লোক, সে একনায়কতন্ত্র অথরিটিয়ান ছিল, কি জানি বলে প্রেসিডেন্ট ছিল, ওকে যখন নামানো হয় তখন কত জনগণ, ইরাকের জনগণ উল্লাস করছে দেখছেন? তখন ওইটা ফরজ ছিল, ওইটা কায়েম করা ফরজ, কারণ উনি নবীর লোক। আর বাংলাদেশে বঙ্গবন্ধু ৭৫-এ যখন বাকশাল করতে চাইছিল দেশের জনগণের জন্য, ওইটা হারাম হয়ে গেছে, অথচ ওই সাদ্দাম হোসেন করছে ওইটা হালাল, আর বঙ্গবন্ধুরটা হারাম। আমি এই লাইভটি শেষ করতে হবে, আমি একটি উদাহরণ দিয়ে একটু শেষ করছি। আমার এক সময়ের ফেসবুক বন্ধু মানস চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের শিক্ষক, আমি মুয়াম্মার আল গাদ্দাফিকে নিয়ে একটি পোস্ট করেছিলাম। এটা অনেক আগের ঘটনা, অন্তত আজকে থেকে ৯-১০ বছর আগের ঘটনা। তো যখন আর কি গাদ্দাফির ফল হয় আর কি, আমি জানি না এটা কবে, হয়তো ভুলেও যেতে পারি। তো ওই সময় যেটা হয়েছিল সেটি হচ্ছে, আমি তাকে নিয়ে পোস্ট দিয়েছিলাম, সে বলছে যে আপনি জানেন না সে কত উন্নতি করেছে, এই সেই অমুক তমুক। তারপরে আমি তাকে বলেছিলাম, একনায়ক গাদ্দাফিকে আপনার ভালো লাগে, কিন্তু বঙ্গবন্ধুকে কিন্তু আপনি বাস দিয়ে দিয়েছিলেন। আমাকে ব্লক করে দিয়েছিলেন। নামটা বলি আমি, মানস চৌধুরী, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নৃতত্ত্ব বিভাগ। এরকমই হয়, শুনেন, এই নৃতত্ত্ব বিভাগের লোকের এরকম একজন নৃতত্ত্ব, আমি নামটা বলতে চাই না, বললে আপনি চিনে ফেলবেন, আপনি তার সাথে রাজনীতি করেছেন, গণজাগরণ ছিলেন, সে নৃতত্ত্বের ছাত্র। আমি পরে জানলাম ও মা, সে ঠিক আমার উল্টা, অথচ নৃতত্ত্ব বিজ্ঞানের। যখনই ৫ আগস্ট পরে পুরো চেহারা পাল্টে গেছে তার। তাই নৃতত্ত্ব বিজ্ঞান বললে বিশ্বাস করা যাবে না। এই যে জিন্না কিন্তু মদ আর শুয়োর খাইতো, রাইট? ডক্টর ইউনূস কিন্তু কেউ বলে খ্রিস্টান, কেউ বলে নাস্তিক, সুদ করতো, আমরা দেখতেই আছি। দেখছেন, এটার সাথে একটা সম্পর্ক নেই। এরা যে কখন পল্টি নিবে, জামাত, ওই যে বললেন তো জামাত প্রয়োজনে, আমি একটা পোস্ট দিয়েছি, কালকে যদি ভারত জামাতকে গ্রিন সিগন্যাল দেয়, ওদের যদি বলে যে ওরা গরুর গোবর নিয়ে খুব ঠাট্টা করে না, যে প্রতিদিন সকালবেলা মসজিদের সামনে গরুর নেতাদের লেপবা, তাহলে ক্ষমতা আনবো, কালকে জামাত বলবে ইয়েস স্যার, জি মোদিজি, জি মোদিজি, হাম গোবর কিউ, হাম গোবর খায়েঙ্গে ভি, মিম্বর মে ভি লাগায়েঙ্গে। এই হচ্ছে জামাত। এরা নৃতত্ত্ব বিজ্ঞানী হোক আর বুয়েটের দেখেন না, বুয়েটে পড়ে দেখেন, ওই যে যেটা বলেন, আমি তো দল করি না, বুয়েটে কিন্তু রাজনীতি নিষিদ্ধ, এই জন্য কিন্তু বুয়েটে জামাত শিবির বেশি। এক্স্যাক্টলি। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের এখানে যে লাইভের যে দর্শক সংখ্যাটা আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা অনেক। সো কিন্তু লাইভ এত দীর্ঘ সময় করতে চাই না, কারণ ভবিষ্যতে যারা দেখবেন তাদেরও একটা ধৈর্যের বিষয় থাকতে পারে। তো সেই হিসাব করে আমরা আসলে লাইভটিকে, লাইভের কালচার, যে ম্যারাথন লাইভের কালচার আস্তে করে ছোট হয়ে এসছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, যারা লাইভটি ভবিষ্যতে দেখবেন। তবে কথা একটাই, সেটি হচ্ছে আপনাদের যে জামাতি যে সমস্ত বট আছে, তারা আপনাদের পিতাদের লুঙ্গির নিচ থেকে বেরিয়ে আসুন এবং তাদের লিঙ্গটি মুখ থেকে বের করুন, বের করে তারপরে একটু ইতিহাসটি জানার চেষ্টা করুন। আমরা এখানে কেউ বলিনি যে কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে, সবাই ভুল ত্রুটি করতে পারে, কারণ সবাই হোমোসেপিয়েন্স মানুষ, কেউ ফেরেশতা বা শয়তান না। একমাত্র ফেরেশতা এবং শয়তানের কোনো ভুল হয় না। কিন্তু কোনো মিথ্যে তথ্য দেবেন না, তাইলে কিন্তু, এবং কোনো আজে বাজে নোংরা কথা বলবেন না। আমরা আজ পর্যন্ত এখানে 3টা লোক আছি, কেউ জামাতের সর্বোচ্চ প্রার্থীকে নিয়েও কিন্তু তার মাকে বাপকে তুলে কোনো কথা বলিনি, কারণ আমরা জানি এখনো দেইনি, ভবিষ্যতেও দেব না। এবং বিএনপির
শেখ হাসিনা, বিএনপির খালেদা জিয়া বলেন কিংবা জিয়াউর রহমান বলেন, আমরা আসলে কাউকে এই আপনাদের মতো যেটা আপনারা পারিবারিক শিক্ষা পেয়ে যে আচরণটা করছেন সেই আচরণটা আমরা কিন্তু করিনি এবং সেই আচরণ করার আমরা লোকও না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শেষে এই লাইভের শেষ দিকে আমি হচ্ছে গিয়ে আবারও এই বঙ্গবন্ধুর যে বক্তব্যটি সেটি চালিয়ে আমি লাইভটি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় শেখ মুজিবুর রহমান তখন বাংলাদেশের রাষ্ট্রপতি। 1975 সালের মে মাসে তিনি জ্যামাইকা গিয়েছিলেন কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে। ফেরার সময় ট্রানজিট ছিল লন্ডনে। হিথ্রো বিমানবন্দরে সাংবাদিক সিরাজুর রহমানকে এই সাক্ষাৎকারটি দেন তিনি। এটাই ছিল বিবিসি বাংলাকে দেওয়া তার শেষ সাক্ষাৎকার। যত কথাই বলি না কেন, নিজের পায়ে দাঁড়াতে হয়। ভিক্ষুকের জাতের কোনো ইজ্জত নাই, সেই জন্যই নিজের পায়ে দাঁড়াবার জন্যই আজ বাংলাদেশের এই পরিবর্তন আমাকে করতে হয়েছে। আচ্ছা, আরেকটা শেষ প্রশ্ন আপনাকে করি, যে বাংলাদেশে আপনি সংবাদপত্রের সংখ্যা হ্রাসের জন্য যে আপনি একটা উদ্দেশ্য প্রকাশ করেছেন, তাদের কেউ কেউ একটুখানি সন্তুষ্ট, কেউ কেউ পুরোপুরি সন্তুষ্ট নন। তো এই সম্বন্ধে আপনি আপনার মতামতটা। সন্তুষ্ট হবে কেমন করে? যে বাংলাদেশের আমাদের কয়েক পার্সেন্ট লোক শিক্ষিত। তোমার লন্ডনে যতগুলো ডেলি পেপার না আছে, আমার বাংলাদেশে তার চেয়ে বেশি ডাবল ডেলি পেপার করছে। এবং সে অ্যাডভার্টাইজমেন্ট, সে কাগজ, ওদের কিন্তু আমি নিউজ প্রিন্ট তৈরি করি। এই নিউজ প্রিন্ট বিদেশে চালান দিলে আমি কিছু টাকা অর্থ পেতে পারি, যে অর্থ দিয়ে আমার যে মানুষ না খেয়ে মরতেছে, আমি তো অস্বীকার করি না। গত দুর্ভিক্ষের সময় আমার 27,000 লোক না খেয়ে মরে গেছে বন্যার পরে। এই যে লোকগুলো মারা গেল, যদি আমি আমার এখানে কষ্ট করে নিউজ প্রিন্ট বিক্রি করে কিছু খাবার আনতে পারতাম, তো অন্তপক্ষে কিছু লোকে পাঠাতে পারতাম। এটা একটা ফ্যাশন হয়ে গেছে, ব্যবসা হয়ে গেছে একদল লোকের, যে তারা খালি রাতারাতি খবর বাড়ি করেই নিউজ প্রিন্ট ব্ল্যাক মার্কেটিং করে। সেই জন্যই ওটা একেবারে চরমভাবে বন্ধ করে দিয়ে, যে লোক হলাম 20% শিক্ষিত, তাতে হিসাব করলে 5% শিক্ষিত আমরা নই। যেখানে 90%, 100% লোক শিক্ষিত গেট বিটেনে, সেখানে কটা খবর কাগজ আছে? হাউ মেনি ডেইলি পেপারস আর হিয়ার, টেল মি। আর আমার ওখানে কি হয়েছে, আমরা 5% লোক খবর কাগজ পড়তে পারি না, 2% লোক খবর কাগজ পড়ি, 1% লোক খবর কাগজ পড়ি। আমরা রাতারাতি একজনের খবর কাগজ বাড়ি করে কি করি, আমরা নিউজ প্রিন্ট ব্ল্যাক মার্কেটিং করতে চাই। সেইগুলোকে বন্ধ করে এই নিউজ প্রিন্ট বিদেশে বিক্রি করে আমি বাংলাদেশের গরিবের জন্য কিছু খাবার বন্দোবস্ত, জিনিস বন্দোবস্ত করতে চাই। অর্থাৎ আপনি বলছেন যে এটা বাস্তব প্রয়োজন এবং অর্থনৈতিক প্রশ্ন, এটা সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার কোনো চেষ্টা না। স্বাধীনতা খর্ব, স্বাধীনতা মানে যদি তোমাকে রেসপন্সিবিলিটি, তোমার যদি লিবার্টি ভোগ করতে হয়, রেসপন্সিবিলিটিও নিতে হবে। তার জন্য না নেবার পরও তোমার কোনো অধিকার নাই। আমার বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে, এখানে ফ্রি স্টাইল চলবে না। ফ্রি স্টাইলে বিশ্বাস আমরা করি না।